অধ্যাপক সিদ্ধার্থ গুহ রায়, আমার অগ্রজ প্রতিম, এবং সিদ্ধার্থ দা ছাড়াও আজকের এই বক্তব্য এবং বিষয়বস্তু নির্বাচনের জন্য যারা উদ্যোগ নিয়েছেন বা বিভিন্ন পর্যায়ে যারা উদ্যোগ স্থাপন করেছেন, তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক নির্বাণ বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন, রয়েছেন অধ্যাপক সৌমিত্র শ্রীমানি, ইতি কথার মুখ্য যে সম্পাদক, আর সিদ্ধার্থ সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করেন আমাদের গবেষণা শিক্ষকতা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিকই বলেছেন সিদ্ধার্থ দা, আজকে আমরা যে একটা অতিমারীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে, শুধু অতিমারীর সংকট নয়, আমরা সামাজিক দূরত্ব অবশ্যই সেভাবে বজায় রাখতে চাই না, কিন্তু কোথাও যেন একটা সামাজিক দূরত্ব তৈরি হয়ে যায়, যেটাকে সংখ্যক বিপন্ন প্রতিবেশ। আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় একটু বোঝার চেষ্টা করব এই বিপন্ন পরিবেশ থেকে আমরা উত্তীর্ণ হতে পারি কিনা। খুব দুঃখজনক ভাবে বলি, সাম্প্রতিককালে অনলাইনে দু একটা মেসেজ ছড়ানো হয়েছে, ইতিহাসকে বিকৃতির চেষ্টা করা হয়, যে নিজামুদ্দিন আউলিয়া বা মঈনুদ্দিন চিশতি নাকি জেহাদি ছিলেন, তাদের আমরা অনাবশ্যক ভাবে প্রশংসা করে যাই। আমি কোনো মন্তব্য করবো না, আপনারা খালি এক ঘন্টা ধরে আমার বক্তব্যটা শুনুন, তারপরে আলোচনা চক্র থাকবে। আপনাদের নিশ্চয়ই স্বাধীনতা আছে নিজ নিজ সিদ্ধান্তে উপনীত হওয়ার। তাহলে একটাই অনুরোধ, সবসময় অনলাইনের সোর্স থেকে সব সিদ্ধান্তে চলে যাবেন না। অনলাইন থেকে যদি সবই হয়ে যেত, তাহলে অনেক গুন্ডা ভাই এমবিবিএস আমাদের দেশ ভরে যেত, ডাক্তারি করার দরকার হতো না, ঐতিহাসিক হওয়ার দরকার হতো না। ওই অনলাইন থেকেই সব বড় বড় যোজনা সরকার বেরিয়ে যেত। তা তো হয় না, অনলাইনে অনেক তথ্যের বিকৃতি আছে। সুতরাং সবাইকে আমার অনুরোধ, সহায়ক এবং প্রাথমিক উপাদানগুলো ভালো করে পাঠ করতে হবে। খালি অনলাইনে শর্টকাট ধরে আমি বলে দিলাম মঈনুদ্দিন চিশতি বা নিজামুদ্দিন আউলিয়া জেহাদি ছিলেন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ করবেন না, এগুলো খুব স্পর্শকাতর মন্তব্য। যাবো না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মধ্যযুগের ভারতে মরমিয়াবাদ, ইসলামী মরমিয়াবাদের কয়েকটি দিক সম্বন্ধে আমাদের আলোচনা। যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় একটু ইতিহাস দর্শন সংক্রান্ত প্রসঙ্গ চলে আসে। আর আমি অবশ্যই আমার বক্তব্য শুরু করার আগে আমার প্রাক্তন ছাত্র প্রসেনজিৎ মুখার্জি, এখন কলেজের অধ্যাপক, তাকে ধন্যবাদ জানাবো, কারণ এই ধরনের যে বিভিন্ন সময় যোগাযোগ রাখা, এগুলো তার যে কৃতিত্ব টেকনোলজিতে, এটা ছাড়া আমরা হয়তো আমাদের বক্তব্যই উপস্থাপন করতে পারতাম না। প্রসেনজিৎকেও ধন্যবাদ। আরো অন্যান্য অনেক অদৃশ্য হাত আছে যাদের আমরা হয়তো এই ধরনের অনুষ্ঠান করতে পারি না। সমস্ত যারা আপনারা আজকে শুনতে এসেছেন, শুক্রবার দিনের সন্ধ্যাটাকে আপনারা ব্যয় করছেন একটা বক্তব্য শুনতে, আলোচনা চক্রে অংশগ্রহণ করতে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। যে এই যে উপমহাদেশের যে মরমিয়াবাদ, মধ্যযুগের ভারতের যে মরমিয়াবাদ, এটা নিয়ে যে আলোচনা গবেষণা, এক্ষেত্রে পায়োনিয়ারের কাজ কিন্তু ঐতিহাসিকরা করেন। পায়োনিয়ারের কাজ করেছেন ইউরোপের ইন্ডোলজিস্টরা, সেটা ধরুন দ্বিতীয় ভাগ থেকে এই আগ্রহটা শুরু হয়েছে উপমহাদেশের। বা সাধারণভাবে মরমিয়াবাদ যদি বলেন, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, ভারতবর্ষ, মরমিয়াবাদ সম্পর্কে আগ্রহ আমরা দেখতে পাই শতকের দ্বিতীয় ভাগ থেকে এটা হয়েছে। আমি আগে চট করে বিভিন্ন স্তর বলে রাখি, তারপরে একটা পর্যায়ে ভারতীয় ঐতিহাসিক বা ভারতীয় সমাজ বিজ্ঞানীরা মরমিয়াবাদ সম্বন্ধে আগ্রহ দেখিয়েছেন। এই যে ভারতীয়দের সিদ্ধান্তের যে আগ্রহ দেখানো, এটার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার যোগ আছে, পরোক্ষ হতে পারে, কিন্তু যোগটা গুরুত্বপূর্ণ, আমার উপস্থাপন করা দরকার, উল্লেখ করা দরকার। সেটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন। জাতীয়তাবাদী আন্দোলনে আমি যেই ঐতিহাসিকদের কথা বলবো, এরা অংশগ্রহণ করেছেন এমন নয়, কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনকে উপেক্ষা করতে পারেননি। তাদের জীবদ্দশায় এই আন্দোলন ঘটে গেছে। এইচ কার যেটাকে বলছেন, একজন ঐতিহাসিক তার সমসাময়িক যুগকে উপেক্ষা করতে পারেন না, পরিবেশকে উপেক্ষা করতে পারেন না।
তাই জাতীয়তাবাদী আন্দোলনের সময় ঐক্য বৃদ্ধিকারী, ঐক্য বর্ধনকারী কিছু যে প্রতিষ্ঠান, আন্দোলন, সেগুলো চর্চা করার একটা তাগিদ অনুভূত হয়েছে। সেই প্রেক্ষাপটে ঐতিহাসিকরা, সমাজবিজ্ঞানীরা ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন এর মধ্যে একটা ঐক্য বর্ধনকারী প্রয়াস খুঁজে পেয়েছেন। সুতরাং জাতীয়তাবাদী আন্দোলনের সময় এই সুফিজম সংক্রান্ত যে গবেষণা, সেখানে ভারতীয় ঐতিহাসিকদের প্রবেশ ঘটেছে, এটা আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ। এটা আরেকটা মাত্রা পায় আমরা যখন দেখি মার্ক্সীয় ঐতিহাসিকদের মধ্যেও এর একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং মার্ক্সীয় ঐতিহাসিক এবং জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে একটা জায়গায় মিল আছে। এরা দুজনেই কিন্তু একটা ঐক্য বর্ধনকারী প্রতিষ্ঠানকে খুঁজতে চেয়েছেন। কারণ আমাদের দেশে তো ব্রিটিশরা একটা ডিভাইড এন্ড রুল পলিসি চালাচ্ছিল, আমাদের দেশের রাজনীতিতে একটা দ্বিজাতি তত্ত্বের আবির্ভাব ঘটেছিল। তাই এগুলোকে মোকাবিলা করতে গিয়ে ঐক্য বর্ধনকারী কোনো শক্তিকে খুঁজে পাওয়া যায় কিনা ভারতবর্ষের ঐতিহ্যে, ইতিহাসে, তার একটা প্রয়াস আমরা দেখলাম জাতীয়তাবাদ উদ্বুদ্ধ কিছু ঐতিহাসিক এবং মার্ক্সীয় প্রগতিশীলতা উদ্বুদ্ধ কিছু ঐতিহাসিক, যারা ভক্তি মুভমেন্ট, সুফি মুভমেন্ট, আকবরের শাসনকাল, সম্রাট অশোকের শাসনকাল ইত্যাদির মধ্যে এই ঐক্য বর্ধনকারী শক্তিগুলিকে খোঁজার চেষ্টা করলেন। সুতরাং এই প্রেক্ষাপটটা আমাদের মনে রাখতে হবে ইসলামী মরমিয়াবাদ সংক্রান্ত কোনো আলোচনায় প্রবেশ করতে গেলে। কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের এটা স্বীকার করতে হবে যে ইউরোপীয় গবেষকগণ, ভারত তত্ত্ব বা প্রাচ্য তত্ত্ববিদগণ একটা পায়োনিয়ারের কাজ করেছেন এই বিষয়ে গবেষণার ক্ষেত্রে। যেমন ধরুন আর্থার জে আরবারি, যেমন ধরুন আর্নল্ড, যেমন ধরুন আর.এ. নিকলসন। তবে একটা খুব আকর্ষণীয় দিক হচ্ছে যে এদের আগ্রহটা যে পুরোপুরি ভারতবর্ষে কেন্দ্রিক ছিল এমন নয়। এরা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ার প্রেক্ষাপটে মরমিয়াবাদকে খোঁজার চেষ্টা করেছেন, এটা মনে রাখতে হবে। ভারতবর্ষটা তাদের মুখ্য ফোকাস ছিল না, মধ্য এশিয়া ছিল। তাহলে আমরা একটা উপাদান পাচ্ছি যেটা আমাদের একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে সাহায্য করে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে মরমিয়াবাদের কেন্দ্রস্থল বা এপিসেন্টার, বড় কেন্দ্র, সেটা হচ্ছে মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়া। ভারতবর্ষের ক্ষেত্রে মরমিয়াবাদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কোনো আলোচনা হয়তো হতে পারে না, এরকম একটা মানসিকতা হয়তো কাজ করেছে যারা পায়োনিয়ারিং একটা রোল প্লে করেছেন মরমিয়াবাদ সংক্রান্ত গবেষণায়। আমরা এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবো আমাদের আলোচনার মধ্য দিয়ে, কখনো পরোক্ষভাবে, কখনো বা প্রত্যক্ষভাবে। এই একটা জায়গা আমরা দেখব এবং আমরা দেখার চেষ্টা করব যে 70-এর দশক পর্যন্ত যে ইতিহাস চর্চার ধারাটা ক্রম বিবর্তন আমরা দেখেছি, 70-এর দশক পর্যন্ত খুব একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বা মরমিয়াবাদের যে জটিলতাগুলো, এগুলোকে অধ্যয়ন করার খুব একটা প্রয়াস ঐতিহাসিকদের মধ্যে সেভাবে ছিল না। 70-এর দশক থেকে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি মরমিয়াবাদ সংক্রান্ত গবেষণাকে কেন্দ্র করে। এই সময় মরমিয়াবাদকে তার জটিলতা ইত্যাদিকে কেন্দ্র করে একটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার প্রয়াস ঐতিহাসিকদের মধ্যে প্রবল। এবং এই সময় থেকে, অর্থাৎ 70-এর দশক থেকে আগেকার যে ঐতিহাসিক বা সমাজ বিজ্ঞানীরা যেই ধরনের একটা অবস্থান নিয়েছিলেন গবেষণার ক্ষেত্রে, সেই ধরনের অবস্থানটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হলো। সুতরাং আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম আমাদের ইতিহাস দর্শনটাকে। একটা 19বিংশ শতকের দ্বিতীয় ভাগ, যেখানে ইউরোপীয় ঐতিহাসিকরা মরমিয়াবাদ সম্বন্ধে আগ্রহ দেখিয়েছেন। তারপর আমাদের জাতীয়তাবাদী আন্দোলন, সেই সময় আন্দোলনে যারা অংশগ্রহণ করেননি তেমন বুদ্ধিজীবীরাও একটা ঐক্য বর্ধনকারী প্রয়াস যেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আছে তাদের খোঁজার চেষ্টা করলেন। খুঁজতে গিয়ে সুফি মরমিয়াবাদকে খুঁজে পেলেন, এই একটা প্রয়াস। এটা আরো একটা মাত্রা সংযোজিত হচ্ছে মার্ক্সীয় ঐতিহাসিকদের মানে যখন তারা অংশগ্রহণ করলেন এই বিতর্কে সেই সময়। এবং 70-এর দশক থেকে আমরা 70-এর দশক থেকে একটা বিরাট আমূল পরিবর্তন দেখলাম যে মরমিয়াবাদ সংক্রান্ত গবেষণায় যখন কমপ্লেক্সিটিস বা জটিলতা গুলোকে গুরুত্ব দিয়ে অধ্যয়ন করা হলো মরমিয়াবাদ। সুতরাং 70-এর দশক থেকে সেটা আজও পর্যন্ত সেই ধারাটা চলেছে, একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। জটিলতাগুলো, মরমিয়াবাদের মধ্যে যে একটা হেটারোজেনেইটি, একটা জটিলতা আছে, বহুমাত্রিকতা, বহুমুখিতা আছে, সেটাকে চর্চা করার একটা প্রবণতা আমরা 70-এর দশক থেকে পাই। সেটা কেন পাই হয়তো আমরা আলোচনায় উপস্থাপন করতে পারবো বা আপনারা হয়তো বুঝতেও পারবেন। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কেন 70-এর দশক থেকে এই শিফটটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে যদি আমরা দেখি তাহলে ইতিহাস আলোচনাটা আমাদের প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। এখন
যে এই যে আর এ নিকলসনের কথা বললাম, আর্থার যে আরবেরির কথা বললাম, আর্নল্ডের কথা বললাম, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করা দরকার যে পাশ্চাত্য পাশ্চাত্য প্রাচ্যকে আবিষ্কার করতে চাইছে, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইন্ডোলজির একটা পজিশন, অর্থাৎ ওরিয়েন্টালিস্ট কে, ওরিয়েন্টালিস্ট কিন্তু একজন নন ওরিয়েন্টাল স্কলার, একজন ইউরোপিয়ান স্কলার হচ্ছে ওরিয়েন্টালিস্ট। অর্থাৎ ওরিয়েন্টালিস্ট স্কলার মনে করছেন এটা তার একটা অধিকার, একটা বৌদ্ধিক অধিকার, একটা ইন্টেলেকচুয়াল রাইট, যে তিনি প্রাচ্যকে চর্চা করবেন, প্রাচ্যকে সংজ্ঞায়িত করবেন এবং প্রাচ্যকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করবেন, করে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবেন। এটা তার একটা বৌদ্ধিক অধিকার বলে একজন ওরিয়েন্টালিস্ট মনে করেন। এই ওরিয়েন্টালিস্ট কিন্তু ভারতীয় স্কলার নয়। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন এরা যে গবেষণাটা করলেন এটা খুব ইন্টারেস্টিং। এরা এক্সোটিক বা খুব রহস্য, যেটা সিদ্ধার্থ বাবু বলছিলেন যে রহস্যজনক জিনিসগুলোকে আবিষ্কার করার একটা চেষ্টা, অর্থাৎ পাগড়িকে চর্চা করছেন, পাগড়ি, টারবান। তো দু রকমের পাগড়ি দেখবেন। সুফিজমের একটা মজার ব্যাপার আছে, সুফিজম একেশ্বরবাদে বিশ্বাসী, কিন্তু সুফিজম যখন কোনো প্রতীককে ব্যবহার করে, সিম্বলকে আলোচনা করে, সমস্ত সিম্বলের দ্বৈত মানে হতে পারে, দ্বৈত অর্থ হতে পারে। এইটা হচ্ছে একটা হেয়ালি বা প্যারাডক্স আপনারা বলতে পারেন। একেশ্বরবাদে বিশ্বাস, কিন্তু যেই প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছে, প্রতীকগুলোর দু রকমের মানে হতে পারে, অর্থ হতে পারে। সুতরাং এই পাগড়িরও দুটো স্তর আছে, দুটো লেভেল আছে। একটা পাগড়ি পরিধান করে তুর্কি সেনারা, তুর্কি সেনাদের পাগড়িতে ওরিয়েন্টালিস্টদের আগ্রহ নেই, কারণ তুর্কি সেনারা একসময় ইউরোপে ভয়ের সঞ্চার করেছিলেন। কিন্তু আরেক ধরনের পাগড়ি আছে যেটার সঙ্গে যুদ্ধ বিগ্রহ সেই অর্থে সম্বন্ধ নেই। সেই পাগড়িটা হচ্ছে সুফি সন্তদের পাগড়ি। সেই পাগড়ি মেভলেভি দরবেশদের পাগড়ি। আপনারা জানেন মেভলেভি দরবেশ যারা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে নাচ করে, গান করে, তাদের মাথায় খুব ইলংগেটেড একটা পাগড়ি থাকে, সেটা হচ্ছে মেভলেভি দরবেশ, রুমিয়াইট দরবেশদের পাগড়ি। সেটা খুব ইন্টারেস্টিং। এই লম্বা পাগড়িটা, এটা হচ্ছে আসলে একটা সৌধের মতো দেখতে হয়। হ্যাঁ, আপনারা দেখবেন যে আবুল কালাম আজাদ, তারপরে এদের মাথায় সৈয়দ আহমেদ খান, এদের মাথায় লম্বা এরকম ধরনের একটা ক্যাপ, ফেস ক্যাপের মতো থাকতো। আরো লম্বা হয় এই সুফিদের পাগড়িটা, মেভলেভি দরবেশদের পাগড়িটা। এই পাগড়িটাকে দেখতে যেন অনেকটা সৌধের মতো বা টুম্বের মতো, যে টুম্ব বা সৌধের নিচে শায়িত থাকে সুফি, ক্যারিসমেটিক সুফি সন্তর মরদেহ। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান দিয়ে একটা প্রতীকী ব্যাপার আছে। এই সৌধরূপী যে পাগড়ি, তার নিচে আপনার ইগোটাকে বিসর্জন দিতে হবে, অহংবোধটাকে বিসর্জন দিতে হবে। অহংবোধকে বিসর্জন না দিলে সুফি হওয়া যায় না। এখানে দেখবেন উপনিষদের সঙ্গে মিল আছে। হ্যাঁ, অহংবোধটাকে বিসর্জন না দিলে বা কবর না দিলে আপনি সুফি হতে পারবেন না। অহংবোধটা যতক্ষণ থাকবে এটা হবে না। এটা বৈষ্ণবদের মধ্যেও আছে, এখানে ভক্তি সুফি ইন্টারাকশনের একটা জায়গা আছে। এই জন্য শ্রীজীব গোস্বামী যখন তর্কযুদ্ধে তার রাইভালকে পরাজিত করেন, সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী বলে ওঠেন, যশ প্রতিষ্ঠা সুখরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। অর্থাৎ এই যশ প্রতিষ্ঠা তো একজন বৈষ্ণবের কাজ নয়। তুমি কেন যশ অর্জন করার জন্য যাচ্ছ? যশ অর্জন করতে গেলেই তোমার মধ্যে একটা ইগো আসবে, একটা অহংবোধ আসবে। এইভাবে সুফিদের সাথে বৈষ্ণবিজম কোথাও যেন একটা কনভার্জিং পয়েন্টে এসে মিলে যায়। তা এইভাবে প্রতীকটা খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রাচ্য তত্ত্ববিদদের কথা বললাম, এরা কিন্তু ওই সুফি পাগড়িটাকে আবিষ্কার করতে উদ্বুদ্ধ হলেন। তুর্কি সেনার পাগড়িতে এদের কোনো আগ্রহ ছিল না। যেটাকে আমরা বলতে পারি, এই পাশ্চাত্যের মানুষ সবসময় বলতো টেরা অস্ট্রেলিস ইনকগনিটা, অর্থাৎ আননোন ল্যান্ড অফ দ্য ওয়েস্ট। হ্যাঁ, অর্থাৎ প্রাচ্যের ভূমি হচ্ছে অজানা, সেটাকে আবিষ্কার করতে হবে। সেটাকে আবিষ্কার কে করতে পারে? প্রাচ্য তত্ত্ববিদ করতে পারে। সে তার এটাকে অধিকার বলে মনে করে, বৌদ্ধিক অধিকার বলে মনে করে, তার সেই প্রজ্ঞা আছে বলে মনে করে, যে প্রজ্ঞা দিয়ে সে প্রাচ্যের রহস্যকে ভেদ করবে। এরকমই একটা রহস্যের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিল এক সময় মরমীয়বাদ। সেই মরমীয়বাদ মধ্য এশিয়াকে কেন্দ্র করে। তাই আমরা এই থিওরিটাকেও চ্যালেঞ্জ করার চেষ্টা করব, যে একটা সময় ধারণা ছিল মরমীয়বাদ বা ইসলাম এগুলো প্রধানত মধ্য এশিয়া কেন্দ্রিক, কিন্তু উপমহাদেশে বা ইন্দোনেশিয়ার মতো দূর দেশে মরমীয়বাদ বা ইসলাম বিস্তার লাভ করতে পারে। তারও একটা ভর কেন্দ্র সেখানে ইন্দোনেশিয়ায় বা ভারতবর্ষে থাকতে পারে। সবসময় যে ভর কেন্দ্র খুঁজতে হবে মধ্য এশিয়ায় বা পশ্চিম এশিয়ায়, এমন নয়। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমাদের মনে রাখা দরকার। এখন এই যে জাতীয়তাবাদী আন্দোলন বা মার্ক্সীয় দর্শনের প্রভাবে ঐতিহাসিকরা, সমাজবিজ্ঞানীরা যে মরমীয়বাদ সম্বন্ধে চর্চা করলেন, তাদের আমি আগে ইঙ্গিত করেছি, তাদের ঝোঁকটা ছিল মরমীয়বাদকে একটা সমন্বয়ী
আন্দোলন হিসেবে দেখা, যেটাকে আমরা বলতে পারি সিনক্রেটিস্টিক মুভমেন্ট বা সিনক্রেটিজম। এখন 70-এর দশকে কতগুলো ঘটনা ঘটলো। ভারতবর্ষ একটু আত্মবিশ্বাসী দেশ। 70-এর দশকে অভ্যন্তরীণ রাজনীতিতে এবং বৈদেশিক রাজনীতিতে কিছু সাফল্য ভারতবর্ষের এলো, যার ফলে ভারতবর্ষের বহু বুদ্ধিজীবীরাও অনেকটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে অতীতকে দেখার চেষ্টা করলেন, যেটা আগে সেভাবে দেখার চেষ্টা করেননি। কারণ আগের মধ্যে একটা ভয় ছিল যে আমাদের তো একটা দেশ ভাগের মধ্য দিয়ে দেশের জন্ম হয়েছে, অনেক দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে, যে দাঙ্গার কথা বলছিলেন সিদ্ধার্থ বাবু, সেই দাঙ্গা হাঙ্গামা অভিজ্ঞতা দেখেছেন ভারতবর্ষের মানুষ। তাই ভারতবর্ষের ঐক্যটাকে বজায় রাখতে হবে। তাই তারা খুব সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে সুফিজম বা ভক্তি আন্দোলনকে দেখেননি। কিন্তু 70-এর দশকের ঘটনাগুলো ভারতবর্ষের বুদ্ধিজীবীদের মধ্যে, মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এনেছিল, যার ফলে তারা একটু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে অতীতকে দেখার চেষ্টা করেছিলেন। এই প্রেক্ষাপটে আমরা দেখব সুফিজমকেও অনেক সমালোচনামূলক দৃষ্টিতে দেখা হচ্ছে, সবাই নির্বিচারে। আর ওই সিনক্রেটিস্টিক থিওরি বা সমন্বয়ী একটা আন্দোলনের নিরবচ্ছিন্ন প্রতিনিধিত্ব করেছে সুফিজম, সেভাবে না দেখে সুফিজমের মধ্যে যে সমন্বয়বাদের পাশাপাশি অনেক সময় একটা প্রতিযোগিতামূলক ধর্মীয় সচেতনতাও কাজ করেছে, সেটাকে দেখার একটা প্রয়াস আমরা গবেষকদের মধ্যে দেখলাম, যেটাকে আমরা বলতে পারি কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি বা প্রতিযোগিতামূলক একটা ধর্মীয় সচেতনতা। সেটা মরমিয়াবাদের মধ্যেও কাজ করেছে। তার মানে এই নয় যে সমন্বয়বাদকে তারা বিসর্জন দিয়েছে, সমন্বয়বাদ সবসময় ছিল, কিন্তু সমন্বয়বাদের সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কোন পর্যায়ে কি আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক ধর্মীয় সচেতনতা কাজ করেছে, সেটাও কিন্তু খুঁজে দেখা ঐতিহাসিকের দায়বদ্ধতার মধ্যে পড়ে, এটাই আমরা বলতে চেয়েছি। কিন্তু আগের দিনের যে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ বা মার্ক্সবাদ উদ্বুদ্ধ ঐতিহাসিকগণ, তারা এই কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটির দিকটা বা কমপ্লেক্সিটির দিকটা, জটিলতার দিকটা সেভাবে চর্চা করেননি। এদিকে আমি আপনাদের দৃষ্টিটা আকর্ষণ করছি। আমরা আরো কিছুটা সমালোচনা করব সেই আমাদের বৌদ্ধিক পূর্বসূরিদের, সেই জাতীয়তাবাদ উদ্বুদ্ধ বা মার্ক্সবাদ উদ্বুদ্ধ ঐতিহাসিকদের মধ্যে। তাদের অনেক অবদান আছে, সেটা আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু তাদের কাজের কিছুটা সীমাবদ্ধতাও আছে, সেটা আলোচনা করলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যেমন তারা কিন্তু যখন সুফিজম নিয়ে আলোচনা করেছেন, তাদের আলোচনাটা অনেকটাই উত্তর ভারত কেন্দ্রিক। কেন? কারণ উত্তর ভারতটা হচ্ছে মোগলদের বা তুর্কি সুলতানদের ঘর কেন্দ্র, রাজনৈতিক ঘর কেন্দ্র, এপিসেন্টার। হ্যাঁ, তাই উত্তর ভারত কেন্দ্রিক তাদের আলোচনা। এবং আমরা জানি উত্তর ভারতে কিন্তু চিশতি, কাদরি এই সমস্ত সুফিদের একটা মানে আধিপত্য ছিল। সুতরাং ঘুরিয়ে আমরা বলতে পারি যে ঐতিহাসিকদের মধ্যে একটা চিশতি কেন্দ্রিক বা উত্তর ভারত কেন্দ্রিক বা মোগল কেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি ছিল যখন তারা সুফিজম নিয়ে চর্চা করেছেন। তারা কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায়, যেমন দাক্ষিণাত্যে বা বঙ্গদেশে কিভাবে সুফি আন্দোলন নতুন বৈচিত্র্য নিয়ে আবির্ভূত হয়েছে, বা সিন্ধু প্রদেশে কিভাবে বৈচিত্র্য নিয়ে আবির্ভূত হয়েছে, ওটা দেখতে অতটা আগ্রহী ছিলেন না। তারা কিন্তু উত্তর ভারতের মরমিয়াবাদ চর্চা করতে গিয়ে তারা মনে করছেন তারা গোটা ভারতবর্ষের মরমিয়াবাদী চর্চা করেছেন। আমি আমার বক্তব্যের সমর্থনে একটা বইয়ের কথা বলছি, সৈয়দ আতার আব্বাস রিজভী। ইনিও সরাসরি জাতীয়তাবাদী আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেননি, কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের আবেদন তিনি উপেক্ষা করতে পারেননি। তাই তিনি একটা সমন্বয়ী দৃষ্টিকোণ থেকে সুফি আন্দোলনকে বেছে নিয়েছেন। কিন্তু তার এই যে এই হিস্ট্রি অফ সুফিজম ইন ইন্ডিয়া, দুটো ভলিউম, এই এবং ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া ভলিউম 2, এটা তার লেখা। সেখানে তিনি কিন্তু যে সুফিজমকে চর্চা করছেন, যদিও তিনি অল ইন্ডিয়া পার্সপেক্টিভটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিন্তু প্রধানত, যদি আপনারা বইগুলো পড়েন, দেখবেন উত্তর ভারত কেন্দ্রিক তার আলোচনা, এবং চিশতি সুফিদের প্রতি তার একটা দুর্বলতা কাজ করেছে। আমরা আমাদের আজকের আলোচনায় এই চিশতি কেন্দ্রিক, উত্তর ভারত কেন্দ্রিক এবং মোগল কেন্দ্রিক যে একটা একটা অবসেশন, সেটাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করব আজকের আলোচনায়। আমরা বলতে চাইছি যে আমরা খালি চিশতির মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো না, আমরা কাদরি, সুরাবর্তী এবং নাকশবন্দীদের সম্বন্ধে আলোচনা করব, এবং বলার চেষ্টা করব ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতির বিকাশে এই কাদরি, সুরাবর্তী এবং নাকশবন্দীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সব হয়তো আলোচনা আজকে সম্ভব হবে না, কিছু কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের বক্তব্য, আমরা জানি যে চিশতিরা সমন্বয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্ভবত উপমহাদেশে তারা সব থেকে জনপ্রিয় সুফি সম্প্রদায় এই চিশতিরা, কিন্তু তাই ইন্ডিয়ান হিস্টোরিয়ানদের কাছে তারা খুব ফেভারিট। কিন্তু অন্যান্যদের যে অবদান, সেটাকে উপেক্ষা করার মতো নয়। আমার বক্তব্যের সমর্থনে আমি বলবো যে কাদরিদের নিয়ে যতটা গবেষণা হওয়া উচিত ছিল, ততটা গবেষণা হয়নি। হ্যাঁ, যেমন ধরুন কাদরি সুফিদের মধ্যে ছিলেন মিয়ান মীর। আপনারা কি জানেন যে মিয়ান মীর, এই যে হরমন্দির সাহেব,
শিখ যে হরমন্দির সাহেব তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মিয়ান মীর কাদরি সুফি। কাদরিরা পাঞ্জাব অঞ্চলে খুব জনপ্রিয় ছিল। তাই মিয়ান মীরকে ডেকেছিলেন শিখরা হরমন্দির সাহেবের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। এটা কি গুরুত্বপূর্ণ সমন্বয়ী একটা সংস্কৃতির উদাহরণ আপনারা বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। আজকে আমরা এই সমন্বয়টা বজায় রাখতে পারিনি আমাদের উপমহাদেশে। কেন আমাদের সেটা নিয়ে অধ্যয়ন করা দরকার, আমাদের ইনভেস্টিগেট করা দরকার, অনুশীলন করা দরকার, অনুসন্ধান করা দরকার। সুতরাং এই কাদ্রিরা কিন্তু এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। আমি বলতে চাইছি মিয়ান মীর যেমন দারা শুকর গুরু ছিলেন, খুব কানেকশনটা দেখুন খুব ইম্পর্টেন্ট। মোগল রাজপুত্র সুফি ঘরানার যে যুবরাজ দারা শুকর অনেক বইপত্র লিখেছেন, সেই দারা শুকর গুরু ছিলেন মিয়ান মীর। সুতরাং মিয়ান মীর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হরমন্দির সাহেবের, এবং ইনি কাদরিয়া ছিলেন। এবং এই কাদ্রিরা অনেক শত বছর আগে, কয়েক শত বছর আগে কাদ্রিরাই সুল্লে কুল যে নীতি সেটা চালু করেছিলেন। আকবর করেননি, কাদ্রিরা করেছিলেন। আকবর সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সুল্লে কুল মানে সকলের সঙ্গে শান্তি। এবং এই কাদ্রিদের আরো গুণ আছে, ভালো করে অনুধাবন করুন। এই কাদ্রিরা হিন্দু ফিলসফি, বেদ, উপনিষদ চর্চা করে থাকে, নির্গুণ ভক্তি আন্দোলনকে বোঝার চেষ্টা করে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এই লিঙ্কেজ গুলো। কারণ কাদ্রি সুফিরা এই যে উপনিষদ চর্চা করে, বেদ চর্চা করে, উপনিষদের অনেকগুলো স্তর আছে, একভাবে উপনিষদ দেখবেন না। উপনিষদ কিছু কিছু উপনিষদ খুব ছোট ছোট উপনিষদ, যেমন এসো উপনিষদ, কেন উপনিষদ, বথ উপনিষদ, এগুলো ছোট 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 উপনিষদ। কিন্তু বৃহদারণ্যক উপনিষদ খুব বড়। দারাশুকো মোগল রাজপুত্র দারাশুকো বৃহদারণ্যক উপনিষদে আগ্রহী ছিলেন অত্যন্ত বেশি। এই বৃহদারণ্যক উপনিষদ কেন গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনায়? কারণ বৃহদারণ্যক উপনিষদ মরমিয়াবাদের কথা বলে, মিস্টিসিজমের কথা বলে, রহস্যের কথা বলে। দারাশুকো তো সুফি ভাবাপন্ন, তিনি সবসময় রহস্য উদ্ঘাটনে মানে অগ্রবর্তী হন। তাই তার কাছে এই বৃহদারণ্যক উপনিষদটি খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে, কাদ্রিদের কাছেও প্রমাণিত হয়েছে। তাই কাদ্রিদের সঙ্গে এই যে দারাশুকোর লিঙ্কেজ, দারাশুকো পরে লিখলেন সিররি আকবর দ্য গ্রেট মিস্ট্রি, এই বলে উপনিষদ অনুবাদ করলেন। 58টা উপনিষদ তিনি অনুবাদ করেছিলেন। উপনিষদ 100টার বেশি আছে, কিন্তু দারাশুকো 58টা প্রধান প্রধান উপনিষদ অনুবাদ করেছিলেন ফার্সি ভাষায়, সংস্কৃত থেকে ফার্সি ভাষায়। নাম দিয়েছিলেন সিররি আকবর, অর্থাৎ বিরাট রহস্য। সিররি আকবর মানে হচ্ছে বিরাট রহস্য। এটাই পাশ্চাত্যে যায়, শোপেন হাওয়ার এটাই পড়েন। সুতরাং সুফিদের এই বিরাট একটা সাংস্কৃতিক যে অবদান আছে, এটাকে বাদ দিয়ে সুফিজমের আলোচনাটা হয় না। তাই আমি বলছি খালি চিস্তি নয়, আমরা জানি সেলিম চিস্তির সঙ্গে আকবরের সম্পর্ক অত্যন্ত ভালো, মঈনুদ্দিন চিস্তির সঙ্গে আকবরের দেখা হওয়ার কথা নয়, আকবর অনেক পরবর্তী প্রজন্মের মানুষ। কিন্তু আকবর মঈনুদ্দিন চিস্তির যে মাজার, সেখানে গিয়ে আজমিরে যে ডেক বা বিরাট ধরনের যে লৌহ কড়াই যে উপহার দিয়েছিলেন, সে কথা আমরা জানি, আজও সেই কড়াই আছে। সুতরাং চিস্তিদের সঙ্গে মোগলদের একটা যোগাযোগ ছিল, কিন্তু তাই বলে কাদ্রিদের সঙ্গে যে যোগাযোগের একটা তাৎপর্য আছে সেটাকে আমরা উপেক্ষা করব না। এইভাবে সুফিজমের গবেষণায় বা সুফিজমের চর্চায় আমরা নতুন নতুন জিনিসগুলোকে সংযোজন করতে পারি, যার ফলে সুফিজম সংক্রান্ত আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক বেশি সামগ্রিক এবং সমৃদ্ধ হতে পারে, এটা আমরা বলতে পারি। এই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুরাবর্দী, নাক্সবন্দি এরা রয়েছে। নাক্সবন্দীদের যে জটিলতাটা চর্চা করা হতো না আগের এই মার্ক্সবাদ দ্বারা যারা উদ্বুদ্ধ হয়েছিলেন, বা জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা যারা উদ্বুদ্ধ হয়েছিলেন, তারা প্রথমেই দেখবেন তাদের যে লেখাগুলো সেগুলো দেখলে তারা নাক্সবন্দি সুফিদের প্রথমেই রক্ষণশীল বলে বাতিল করে দিয়ে তাদের একটা চিস্তিদের বন্দনা তারা বেশি করেছেন। কিন্তু নাক্সবন্দীদেরও কতগুলো গুরুত্ব আছে যেগুলো আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যেমন ধরুন, নাক্সবন্দিকে যখন তারা রক্ষণশীল বলছেন, তারা কিন্তু কিসের ভিত্তিতে বলছেন যে নাক্সবন্দিরা কাওয়ালি পছন্দ করে না, বা সামা সুফি মিউজিক পছন্দ করে না, মিউজিক পছন্দ করে না বলে তারা রক্ষণশীল। এটা ঠিকই যে মিউজিক এবং নৃত্যের মাধ্যমে একটা কর্তৃত্বপরায়ণ রক্ষণশীলতাকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। রবীন্দ্রনাথ বা গান্ধী বা নজরুল এরা বুঝেছিলেন যে মিউজিক এবং ডান্সের মাধ্যমে রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ দেওয়া যায়। তাই এরা কিন্তু এগুলোকে, মিউজিক এবং ডান্সকে তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু নাক্সবন্দীদের আমরা বলে দেই যে তারা মিউজিক পছন্দ করে না, তাই তারা রক্ষণশীল। এটা কি গ্রহণ করা যাবে? এখানে আমি একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, ভাগাভাগি করে নেব। সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে খালি উত্তর ভারত কেন্দ্রিক আলোচনা করে সিদ্ধান্তে আসলে হবে না। উত্তর ভারতের বাইরে
একজন নাকশবন্দি সুফি গিয়ে কি করছেন সেটা যদি আমি চর্চা না করি, দাক্ষিণাত্যে গিয়ে একজন নাকশবন্দি সুফি কি করছেন সেটা যদি আমি চর্চা না করি, এমনকি ভারতবর্ষের বাইরে গিয়ে তুরস্কে গিয়ে একজন নাকশবন্দি সুফি কি করছেন এটা যদি আমি লক্ষ্য না করি, তাহলে নাকশবন্দিদের সম্বন্ধে আমি যে সিদ্ধান্তে উপনীত হব তা একদেশ দর্শিতায় তুষ্ট হবে, সেরকম সেটা কিন্তু একজন ইতিহাসবিদ হিসাবে আমাদের কাছে কাম্য নয়। তাই আমি বলতে চাই যে নাকশবন্দি একটা বিভিন্ন পরিবেশে নাকশবন্দিরা কিন্তু মিউজিক পছন্দ করে, কিন্তু অবশ্যই এই জটিলতাগুলো আগে স্টাডি করা হতো না। আমি যেটার উল্লেখ আগে করেছি যে আগে এই কমপ্লেক্সিটিস গুলো 70-এর দশকের আগে উপেক্ষিত থেকে যাচ্ছিল। কমপ্লেক্সিটিস মানে চিস্তিরা মিউজিক পছন্দ করে আমরা জানি, তামাদ্দাম মাস কালান্দার আলিদা পায়লা নাম্বার, কিন্তু চিস্তিরা করে বলে কি নাকশবন্দিরা করে না? এটাকে আমরা বলতে পারি? আগের ঐতিহাসিকরা তাই বলছিলেন যে এরা মিউজিক টিউজিক পছন্দ করে না, এরা রক্ষণশীল ইত্যাদি। আমার বক্তব্য হচ্ছে নাকশবন্দিদের সামগ্রিকভাবে বিভিন্ন জিও কালচারাল রিজিয়নে তাদের উপস্থাপন করে স্টাডি করুন, অনুশীলন করুন, দেখবেন অন্যান্য অন্যরকম একটা সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারছেন। এই জটিলতা নিয়ে সুফিজমকে স্টাডি করতে হবে। যেমন দেখা যাবে নাকশবন্দি, আমি একবার জার্মানিতে গবেষণা করছিলাম, পোস্ট ডক্টরাল একটা গবেষণা, হঠাৎ করে একটা দিন বিকেল বেলায় আমার জার্মান ছাত্রছাত্রী এসে বললেন, আমাদের খুব কাছেই, হেঁটেই যেতে পারবেন, একটা সামা হচ্ছে, সুফি মিউজিক্যাল কনসার্ট হচ্ছে, আপনি কি যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো, কিন্তু কারা করছে? তখন খুব ইন্টারেস্টিং উত্তরটা এলো যে জার্মানিতে নাকশবন্দি সুফিরা সামার আয়োজন করেছে, এটা ভারতবর্ষে করে না সাধারণত। তো সুতরাং আমার খুব আগ্রহ হলো, আমি গেলাম, আমি দেখলাম, অংশগ্রহণ করলাম, দেখলাম যে এখানকার সামা চিস্তিদের সামা থেকে খুব একেবারে আলাদা। কিরকম আলাদা? চিস্তিদের সামায় তাদের মধ্যে একটা কল্পনার জায়গা, যেটাকে আমরা বলবো যে চিস্তিদের, আমি বলি চিস্তি পোয়েটদের একটা টার্ম ব্যবহার করি, এটা আমার অন্যান্য বন্ধু গবেষক আছেন পাশ্চাত্যে, তারাও এই টার্মটা ব্যবহার করেন, আমরা সমবেত ভাবে এটা ব্যবহার করি, সেটা হচ্ছে ইমাজিনিয়ার মুসলিমস, কল্পনা প্রবণ মুসলিম। মানে তারা যেমন ধরুন চিস্তি যিনি সামা রচনা করছেন, তার কল্পনায় মীরাবাই কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য মানে বিরোহী নন, তার এই বিরোহিনী মীরাবাই কিন্তু মিলিত হতে চান খাজা গরিব নওয়াজের সঙ্গে বা মঈনুদ্দিন চিশতি অফ আজমিরের সঙ্গে। অর্থাৎ মীরাবাইও রাজস্থান, মঈনুদ্দিন চিশতি অফ আজমিরও রাজস্থানের। সুতরাং তাদের কল্পনায় দুজনে কিন্তু একই সময়কার লোক নন, কিন্তু তবুও সেই চিশতি কবি কল্পনায় মীরাবাই কিন্তু মিলিত হতে যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে নয়, মঈনুদ্দিন চিশতি অফ আজমিরের সঙ্গে। এই কল্পনাগুলো চিশতি সামায় আমরা দেখতে পাই। এই ধরনের কল্পনা আপনি নাকশবন্দি সামায় কখনো পাবেন না। নাকশবন্দি সামা আমি ভালো করে অংশগ্রহণ করলাম সেখানে জার্মানিতে, তখন দেখলাম যে প্রত্যেকটা শব্দ চয়ন হয় কোরআন নয় হাদিস থেকে, এবং কোনো গল্প বা কোনো কাহিনী নেই যেটা কোরআন বা হাদিসে বলা নেই। অর্থাৎ এই ধরনের ইমাজিনিয়ার মুসলিম, এই টার্মটা আমি তাই জন্য চিস্তিদের জন্য তুলে রাখলাম। এটা আমি ঠিক নাকশবন্দিদের জন্য সবসময় ব্যবহার করতে পারলাম না, কিন্তু নাকশবন্দিরা ইসলামিক ফ্রেমওয়ার্কের মধ্যে মিউজিক পছন্দ করে। সুতরাং আমি অন্তত একটা অবস্থানকে চ্যালেঞ্জ করলাম, আগের মার্ক্সবাদী বা জাতীয়তাবাদী ঐতিহাসিকদের অবস্থান থেকে আমি সরে আসলাম কিছুটা। আমি দেখলাম নাকশবন্দিরাও সামা করে, তবে সেই সামা অবশ্যই মৌলিকভাবে আলাদা চিস্তিদের সামা থেকে। আমার বক্তব্য হচ্ছে এই জটিলতাগুলো নিয়ে, এই বৈচিত্র্যগুলো নিয়ে সুফিজমকে চর্চা করা দরকার। আরেকটা উদাহরণ দেব, এবার আমি একটু ঝাঁপ দিয়ে অনেক বেশি দূরে চলে যাব। যখন আরেকটা প্রতিষ্ঠানে, আমরা তো অনেকগুলো প্রতিষ্ঠানের কথা আজকে আলোচনা করছি, একটা প্রতিষ্ঠান হচ্ছে সুফিজম, আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে মোগল এম্পায়ার। মোগল এম্পায়ার যখন ধ্বংসের মুখে, একটা অবক্ষয়ের মুখে, সেটা অষ্টাদশ শতক, সেই অষ্টাদশ শতকে কিন্তু এই নাকশবন্দিদের মধ্যে একটা ক্রিয়েটিভ ফ্যাকাল্টি আমি দেখতে পাচ্ছিলাম, একটা সৃজনাত্মক গঠনাত্মক দৃষ্টিভঙ্গি, গঠনমূলক এবং সৃজনাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নাকশবন্দি সুফিরা উপনীত হয়েছিলেন। যখন মোগল সাম্রাজ্য নেই, মোগল সাম্রাজ্য আওরঙ্গজেবের মতো কেউ যখন তাদের আর পৃষ্ঠপোষকতা করতে পারে না, তখন তাদের কি অবস্থান হবে? তখন তারা তাদের ভাবাদর্শ এবং সাংস্কৃতিক অবস্থান থেকে একটা কি বলবো, যেটাকে একটা প্যাট্রোনেজ নেওয়ার চেষ্টা করেছেন, একটা পৃষ্ঠপোষকতা নেওয়ার চেষ্টা করেছেন, এবং তারা একটা নতুন জিনিসের কথা বললেন, ওই অষ্টাদশ শতকের সাম্রাজ্যের অবক্ষয়ের প্রেক্ষাপটে তারা প্রয়োগ করলেন, এবং হিন্দু মুসলমান সম্প্রদায়কে, শিখ সম্প্রদায়কে একটা মঞ্চে আনার চেষ্টা করলেন। অবক্ষয়ের সময় মানুষের মধ্যে যেন বিচ্ছেদ না থাকে, এটা তারা চেষ্টা করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবস্থান। এটাকে বললেন তাসাওয়ার ই শেখ, অর্থাৎ শেখের যে মুখাবয়ব সেটাকে কল্পনা করা। শেখ মানে সুফি গুরু বা মুর্শিদ। একবার মির্জা মাজার জানান একজন নাকশবন্দি সুফি, তার অনেক ভক্ত ছিল। মুসলিম ভক্তরা বললেন, আপনি হিন্দুদের
ধর্মান্তরিত করে দিন, তাহলেই তো হয়। তখন তিনি বললেন, হঠাৎ আমি ধর্মান্তরিত করতে যাব কেন? বৈচিত্র্যই তো ভালো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকাই তো ভালো, আমি ধর্মান্তরিত করতে চাই না। তখন তিনি বললেন, আমরা একটা পরীক্ষা করি। তখন সবাইকে একটা ঘরে, বড় ঘরে ডাকলেন। সেই মুসলিম যারা অনুগামী তারা এলেন, বললেন তোমরা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। এবার বললেন তোমরা ধর্ম নিয়ে চিন্তা করো। তারা ধর্ম নিয়ে চিন্তা করা শুরু করলেন। এবার বললেন এবার তোমরা চোখ খোলো। চোখ খুললেন। তখন বললেন তোমরা যখন ধর্ম নিয়ে চিন্তা করছিলেন তখন কি ঘটেছিল? তখন তারা বললেন আমরা চোখ বন্ধ করলাম, ধর্ম নিয়ে চিন্তা করলাম, এবং ধর্ম নিয়ে চিন্তা করার সময় আমাদের চেতনায় আপনার অপূর্ব মুখশোভা আমাদের চেতনায় আবির্ভূত হলো। সঙ্গে সঙ্গে মির্জা মজাদ জানান বললেন, তাহলে তো তোমরাও পৌত্তলিক, তাহলে তো আসো তোমাদের আগে আগে আমি কনভার্ট করি, তারপরে তো আমার হিন্দু শিষ্যদের আমি কনভার্সনের কথা পাবো। এই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কিন্তু সমস্যাটাকে দেখলেন। এইভাবে তিনি আপাত পৌত্তলিকতার সঙ্গে যে একটা একেশ্বরবাদী ধর্ম ইসলামের মৌলিক বিরোধ নেই, তারা যে এক মঞ্চে উপস্থিত হতে পারে, এরকম একটা মঞ্চ তিনি তৈরি করতে লেগেছেন অষ্টাদশ শতকে। খুব গুরুত্বপূর্ণ এই একটা পদক্ষেপ। যখন আমরা মোগল সাম্রাজ্যের যে একটা সমন্বয়ী দৃষ্টিভঙ্গি, সেটার গুরুত্ব আমরা পাচ্ছি না, কারণ মোগল সাম্রাজ্য নিজেই তখন একটা অবক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে। যখন সাম্রাজ্য একটা ভ্যাকুয়াম তৈরি করেছে, সেই ভ্যাকুয়ামটাকে কিন্তু তখন ফিল আপ করার চেষ্টা করেছে এই সুফিরা। সেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই দেখবেন যে সুফিরা অনেক টার্ম ব্যবহার করে, যেটা সাম্রাজ্যের রাজসভাতেও ব্যবহৃত হয়, আবার সুফি দরবারেও ব্যবহৃত হয়। যেমন ধরুন দরবার, দরবার কথাটা সুফিরা ব্যবহার করে তাদের নিজেদের দরগায় যখন তারা সমবেত হয়, সেটা বা খানকায় সমবেত হয়, সেটা দরবার। আবার আরেকটা দরবার আছে, সেটা রাজ দরবার। সুতরাং দরবারের এই দ্বৈত প্রয়োগ, আমি আগেই বলেছি, একেশ্বরবাদী ধর্ম হলেও সুফিজম কিন্তু যখন সিম্বল গুলোকে ব্যবহার করে, সিম্বল গুলোর দ্বৈত একটা জায়গা থাকে, দ্বৈত ব্যাখ্যা সম্ভব হয়, দ্বৈত অর্থ তার মধ্যে পাওয়া যায়। এটাই হচ্ছে হেয়ালি, সেটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দরবারের দুটো মানে হলো, সেইটা পাগড়িরও কিন্তু দুটো মানে হয়। দেখবেন যখন পাতাউদ্দি, মনসুর আলী খান পাতাউদ্দি মারা যাচ্ছেন, তখন সঈফ আলী খানের মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে। পাগড়ি বাঁধার মাধ্যমে একটা টেম্পোরাল পাওয়ার যেমন উত্তরাধিকারী নিয়োগ করে যান, একটা স্পিরিচুয়াল পাওয়ারও সেরকম, আধ্যাত্মিক শক্তিও সেরকম, আধ্যাত্মিক প্রতিষ্ঠানও সেরকম উত্তরাধিকারী নির্বাচন করে যান পাগড়ি দানের মধ্য দিয়ে। তাই এই ধরনের পাগড়ি যখন একজন সুফি আরেকজন সুফিকে দান করেন, তখন বোঝা যায় মুর্শিদ তাকে তার আধ্যাত্মিক উত্তরাধিকারী নির্বাচন করে গেলেন, বা সাজ্জাদা নসীন তাকে নির্বাচন করে গেলেন। এইভাবে একটা পাগড়ি দ্বৈত মানে থাকতে পারে, একটা দরবার কথা দ্বৈত মানে থাকতে পারে। এই হেয়ালি গুলো আগের দিনের ঐতিহাসিকরা খুব আলোচনা করছিলেন না, কিন্তু পরবর্তীকালে গবেষণায় এগুলো বিশ্লেষণ করে দেখা, এগুলো বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর অর্থ খুঁজে বার করার একটা প্রয়াস পরবর্তীকালের ঐতিহাসিকদের মধ্যে, বিশেষত 70-এর দশকের পরবর্তীকালের ঐতিহাসিকদের মধ্যে আমরা অনুধাবন করতে পারি। এইভাবে আমরা আগের যে চিস্তি কেন্দ্রিক একটা গবেষণা ছিল, সেটাকে আমরা কিছুটা উল্লেখ করতে পারি। যেমন এই জায়গাটা আমি ইমাজিনিয়ার মিস্টিক্স, এই মিস্টিক্স কথাটা ব্যবহার করেছি। ইমাজিনিয়ার বা কল্পনা প্রবণ, উদ্ভাবন শক্তি সম্পন্ন, সৃজনাত্মক যে মরমীয়বাদী, তাদের কথা আমি বলেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। কোরআন হাদিসকে তো আর বদলানো যাবে না, কিন্তু তার মানে এই নয়। দেখুন, মিডিয়া অনেক সময় ইসলামকে সমালোচনা করে এই বলে যে ইসলাম একটা অপরিবর্তনীয় অচলায়তন ধর্ম, এর মধ্যে নাকি পরিবর্তন হয় না, জঙ্গমতা নেই ইত্যাদি। কিন্তু আমরা এটার প্রতিবাদ করতে পারি এই উদাহরণটা দিয়ে, যে সুফি মরমিয়াবাদীরা কিন্তু কোরআন হাদিসকে পরিবর্তন করেন না, কিন্তু তারা একটা সাহিত্য স্রষ্টা, সাহিত্য সৃষ্টি করেছেন, যেটার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক কার্যকলাপ তারা চালিয়ে নিয়ে যান, যেটার মধ্য দিয়ে তাদের যে সৃজনশীল সত্তা, তার স্ফুরণ আমরা ঘটতে দেখি। যেমন আমরা দেখি যে কবিতার রচনার ক্ষেত্রে সুফি কবিদের বিরাট অবদান আছে। মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে কাওয়ালির যে জনক, তা বলা হয় আমির খুসরুকে, সুফি কবি আমির খুসরুকে বলা হয় কাওয়ালির জনক। এই আমির খুসরু রাজ দরবারের সঙ্গে জনগণের দরবারের একটা যোগসূত্র স্থাপন করেছিলেন, আমরা জানি। নিজামুদ্দিন আউলিয়ার তিনি শিষ্য ছিলেন, তিনি বিখ্যাত কবি ছিলেন, ফার্সি ভাষায় লিখতেন, আবার আঞ্চলিক ভাষাতেও লিখছেন। এইভাবে রাজদরবারের সঙ্গে জনগণের একটা যোগসূত্র স্থাপন করতে পারছে কিন্তু সুফিরা। এই গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্যারালাল লিটারেচারের মধ্যে আমরা দেখবো মাকতুবাত লিটারেচার বা সুফিদের যে চিঠিপত্র, মালফুজাত লিটারেচার বা আলোচনা যখন ম্যানুস্ক্রিপ্ট আকারে আবির্ভূত হয়, সেটাকে মালফুজাত বলা যেতে পারে। যে বিভিন্ন আলোচনা সভা সুফিদের, সেটা যখন ম্যানুস্ক্রিপ্ট আকারে আবির্ভূত হয় মালফুজাত বলে।
আবার তাজকিরা বা বায়োগ্রাফি লিটারেচার, সেগুলো খুব গুরুত্বপূর্ণ অবদান সুফিদের আছে। এবং সুফিদের খানকাকে কেন্দ্র করে মধ্যযুগের ভারতবর্ষে একটা লাইব্রেরি মুভমেন্ট হয়েছিল। আমরা খালি ইউরোপ লাইব্রেরি মুভমেন্টের কথা আলোচনা করি, মধ্যযুগের ইউরোপের, তখন আমরা বলি যে মোনাস্টিসিজমকে কেন্দ্র করে লাইব্রেরি মুভমেন্ট গড়ে উঠেছিল। আমাদের দেশেও সুফিজমকে কেন্দ্র করে, খানকাকে কেন্দ্র করে, এই ধরনের মাকতুবাত, তাজকিরা রচনাকে কেন্দ্র করে একটা লাইব্রেরি মুভমেন্ট গড়ে উঠেছিল, যেটা চর্চা করলে মধ্যযুগ সম্বন্ধে অনেক ধারণা, সাংস্কৃতিক সামাজিক ইতিহাস সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য আমরা কিন্তু পাবো। আমরা মানুষের, সাধারণ জনগণের এভরিডে লাইফ সম্বন্ধে নতুন করে আমরা ইতিহাস নির্মাণ করতে পারবো। এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারতবর্ষের স্প্যানিশ সুফি, আপনারা জানেন ইবনুল আরাবি ছিলেন স্প্যানিশ সুফি। তিনি যে ওয়াদাতুল ওজুদের কথা বলেছেন, হামা উস, অর্থাৎ ঈশ্বর সবকিছুর মধ্যেই বিচ্ছুরিত হন, ভারতবর্ষের প্রেক্ষাপটে কিন্তু এই যে ডক্ট্রিনটা গুরুত্বপূর্ণ হয়েছিল। কারণ ভারতবর্ষ তো বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, বিভিন্ন ভাষার, জাতি গোষ্ঠীর মানুষ এখানে আছে, ধর্মের মানুষ এখানে আছে। এই ওয়াদাতুল ওজুদ ডক্ট্রিনটা এখানে খুব প্রাসঙ্গিক হয়েছিল। অর্থাৎ হামা উস মানে, এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন রাজসভার প্রেক্ষাপটে, বা এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন একজন উদার চেতা একজন সুফির প্রেক্ষাপটে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে ঈশ্বর যদি সবার মধ্যে বিচ্ছুরিত হন, ঈশ্বর তো তাহলে অমুসলিমদের মধ্যেও বিচ্ছুরিত হন। তাহলে অমুসলিমকে আমি কাফের বলে বর্জন করতে পারি না, তার সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করব না, তাহলে তো প্রতিবেশ বিপন্ন হয়ে যাবে। বিপন্ন প্রতিবেশ থেকে একটা সৃজনাত্মক, অর্থপূর্ণ প্রতিবেশ আমরা গড়ে তুলবো, জঙ্গম একটা প্রতিবেশ, চলমান প্রতিবেশ, প্রাণবন্ত প্রতিবেশ আমরা স্থাপন করব। সেই প্রতিবেশ স্থাপনার দিকে আমরা এগিয়ে যাব যদি আমরা ওয়াদাতুল ওয়াজুদ এই তত্ত্বটাকে বাস্তবায়িত করতে প্রয়াসী হই। এরকম একটা আবেদন রেখেছিলেন ভারতবর্ষের সুফি সম্প্রদায়রা। এখানে গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষে এই ডক্ট্রিনটা জনপ্রিয় হয়। ভারতবর্ষে কিন্তু বৈচিত্র্য মেনে নেওয়ার একটা প্রবণতা ভারতবর্ষের মনোমিয়াবাদীদের মধ্যে ছিল, যেটা হয়তো অনেক সময় উত্তর আফ্রিকায় বা মধ্য এশিয়ায় দেখা যায় না। তাই আজকে উত্তর আফ্রিকায় বা মধ্য এশিয়ায় সুফিজম প্রায় নির্মূল হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের সুফিজম কিন্তু অনেকগুলো ঘরানা এখনো টিকে আছে, তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান করে যাচ্ছে। এটা যদি আমরা গুরুত্বটা বুঝি, তাহলে আমাদের সমাজ ও সংস্কৃতিকে নতুন ভাবে আমরা আবার ব্যাখ্যা করতে পারবো, সংজ্ঞায়িত করতে পারবো। এটা, এই আবেদনটা আমি আপনাদের সামনে রাখি। আর আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হয়, যে সুফিজম আলোচনার সময় আরেকটা জিনিস আমাদের পূর্ববর্তী যে গবেষকরা, অর্থাৎ ওই যে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ এবং মার্ক্সবাদ উদ্বুদ্ধ গবেষকগণ, তারা ওইভাবে চর্চা করেননি। আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যে এই দিকটাও চর্চা করা দরকার, তাহলে সুফিজম তার জটিলতা, বৈচিত্র্য এবং আকর্ষণীয় দিকগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হবে। আপনারা আগ্রহ অর্জন করবেন এই সুফিজম চর্চায়, এবং ছাত্রছাত্রীরাও সুফিজম সম্বন্ধে আগ্রহ পাবে। সেটা হচ্ছে যে সিম্বল বা প্রতীকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। প্রতীক একমাত্রিক নয়, প্রতীকের অনেকগুলো ব্যাখ্যা হয়, অনেকগুলো লেভেল থাকে। যেমন কোনো কোনো প্রতীক হচ্ছে সার্বজনীন প্রতীক, যেমন ইসলামের ক্ষেত্রে সার্বজনীন প্রতীক হচ্ছে মক্কা মদিনা, হযরত মুহাম্মদ, কোরআন হাদিস, তারপরে আপনার খলিফা ইত্যাদি। সেরকম আঞ্চলিক প্রতীক কি? আঞ্চলিক প্রতীক হতে পারে মুর্শিদ, আঞ্চলিক প্রতীক হতে পারে একটা বিশেষ দরগা, সেটা তো একটা বিশেষ অঞ্চলে অবস্থিত। সেটা তো একটা আঞ্চলিক যে আউলিয়া, সে তো একটা বিশেষ দেশের আউলিয়া, বিশেষ অঞ্চলের বা প্রভিন্সের আউলিয়া। সে তো, তার তো হযরত মুহাম্মদের মতো বা খলিফার মতো সার্বজনীন তার প্রতীক, সার্বজনীনতার প্রতীক সে নয়। কিন্তু তাই বলে কি আঞ্চলিক প্রতীকগুলো গুরুত্বপূর্ণ নয়? আঞ্চলিক প্রতীকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখবেন যে সব ধর্মেই আঞ্চলিক প্রতীকের সঙ্গে সার্বজনীন প্রতীকের একটা সূক্ষ্ম দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বটাকে বোঝা দরকার, তার আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বোঝা দরকার। তাহলে সাধারণ মানুষের, আঞ্চলিক মানুষের, একটা বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষের যে আত্মপরিচয়ের অন্বেষণ, সেই প্রক্রিয়াটা সম্বন্ধে আপনি মানে জ্ঞান অর্জন করতে পারবেন, অভিজ্ঞতা লাভ করতে পারবেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চর্চাটা না করলে কেন বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল, কেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এগুলো আমরা অনুধাবন করতে পারি না। আমরা আজকে ভুলভাবে ইসলামকে অনেক সময় ব্যাখ্যা করি। ইসলাম খালি জেহাদিদের ইসলাম নয়, সুফিরাও জেহাদি, কিন্তু সুফিদের জেহাদে রক্তপাত হয় না। সুফিদের জেহাদে নিরন্তর একজন মানুষ চেষ্টা করে কামিল ইনসান হওয়ার, বা সে কামিল মুর্শিদকে ফলো করে, হ্যাঁ, সে কামিল ইনসান হওয়ার চেষ্টা করে, পারফেক্ট হিউম্যান বিইং হওয়ার চেষ্টা তার নিরন্তর চলতে থাকে। এটাই হচ্ছে জেহাদে আকবর। একজন সুফিদের জেহাদ হচ্ছে এই জেহাদ। এই জেহাদে কোনো রক্তপাত নেই, এটা সুফিরা আমাদের শিখিয়েছিলেন। সুতরাং এভাবে আঞ্চলিক সিম্বলের সঙ্গে সার্বজনীন সিম্বলের একটা দ্বন্দ্ব চলতে থাকে। পরবর্তীকালে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, তখন আমি আগ্রহী হব এই সম্বন্ধে কোনো উত্তর খোঁজার আমরা চেষ্টা করব।
আমাদের আজকে সময়টা শেষ হয়ে আসছে, তাই আমাদের একটু অন্যদিকে আমরা অগ্রসর হব। মনে রাখবেন যে অবতারবাদ কিন্তু সুফিজমে নেই, কারণ সুফি এবং ভক্তি আন্দোলনের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, মিলও আছে অমিলও আছে। আর সগুণ ভক্তির সঙ্গে কিন্তু সুফিজমের সেভাবে মিল নেই, কারণ সগুণ ভক্তি আন্দোলন যেমন ধরুন চৈতন্য বা মীরাবাইয়ের যে ভক্তি আন্দোলন, সেটা কিন্তু ইনকার্নেশন বা অবতারবাদে বিশ্বাস করে। গুরু নানক বা কবিরের ভক্তিবাদ অবতারবাদে বিশ্বাস করে না। সুতরাং গুরু নানকের বা কবিরের ভক্তিবাদ সুফিজমের অনেকটা কাছাকাছি, কিন্তু সুফিজম কিভাবে অ্যাডজাস্ট করছে আমরা আবার দেখার চেষ্টা করছি। আমরা মির্জা মাজার জানি জানানের কথা অষ্টাদশ শতকীয় প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এবার আমরা বুল্লে শাহর কাছে চলে যাব। অষ্টাদশ শতকের আরেকজন সুফি বুল্লে শাহ, যিনি পাঞ্জাবের গ্রামাঞ্চলে থাকেন। সেই বুল্লে শাহ কিন্তু হযরত মোহাম্মদকে এক অবতার হিসেবে দেখছেন, যেটা ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয়। কিন্তু বুল্লে শাহ এখানে দেশের মানুষের, ভারতবর্ষের মানুষের সঙ্গে একটা কথোপকথনের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। তাই এমন একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন যেই ভাবমূর্তিটা অনেক সগুণ ভক্তিবাদীদের কাছে গ্রহণযোগ্য, সেইভাবে তিনি কিন্তু উপস্থাপন করছেন। তিনি খুব ভালো করে ইসলাম চর্চা করেছেন, ইসলাম শাস্ত্র জানেন। তিনি কিন্তু এই ধরনের একটা কথোপকথনের জায়গা তৈরি করার জন্য এইভাবে কল্পনা করছেন। সেভাবেই জিনিসটাকে দেখা উচিত। এটা তার একটা ইমাজিনিয়ার একজন মুসলিম, তিনি কল্পনা প্রবণ একজন সৃজনাত্মক মুসলিম, যিনি অন্য সম্প্রদায়ের সঙ্গে কথোপকথন করতে বা ইন্টারফেথ ডায়ালগে আগ্রহী, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ অষ্টাদশ শতকের সাম্রাজ্যের অবক্ষয়ের কথা আমরা বলেছি। সেই সময় আমরা আরো একটা ইতিহাস চর্চায় আরেকটা দিক আমরা উপেক্ষা করে যাই। আমরা বেইলির কথা পড়ি, আমরা অন্যান্য লেখকদের কথা পড়ি, আমরা খালি দেখি যে রুলার্স, টাউন্সম্যান এন্ড বাজার, অর্থাৎ বাজারের বিকাশ হয়েছে অষ্টাদশ শতকে। এক ধরনের শাসক শ্রেণী সৃজনাত্মক কার্যকলাপের মধ্যে টিকে ছিল অষ্টাদশ শতকে, ব্যবসা বাণিজ্য করে টিকে ছিল অষ্টাদশ শতকে। সুতরাং বাজারকে আমরা পাই, আমরা মার্চেন্টদের পাই, আমরা শহরকে বা কসবাকে পাই, কিন্তু আমরা একটা জিনিস কখনো ভাবি না অষ্টাদশ শতকের ভারতবর্ষ আলোচনা করতে গেলে যেদিকে সুফিজম আমাদের অঙ্গুলি হেলন করে, সেটা হচ্ছে অষ্টাদশ শতকে গ্রামীণ ভারতবর্ষের একটা পুনরুজ্জীবন হয়েছিল, একটা রিসার্জেন্স অফ ইন্ডিয়ান কান্ট্রি সাইড ইন দ্য 18th সেঞ্চুরি। খালি নগর কেন্দ্রিক আলোচনা করলে হবে না, বণিক কেন্দ্রিক আলোচনা করলে হবে না, রাজকীয় ব্যক্তিত্ব কেন্দ্রিক আলোচনা করলে হবে না, বাজার কেন্দ্রিক আলোচনা করলে হবে না, গ্রামীণ জীবনের কথা ভাবতে হবে। আজও ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করে, তাই বুল্লে শাহ গ্রামাঞ্চলে একটা পুনরুজ্জীবন ঘটাতে চাইছেন। ওর একটা প্রশ্ন আসছে দেখছি, পরবর্তীকালে সেটাতে যাবো হয়তো। সেটা হচ্ছে যে 19 শতকে লালন শাহ বাংলার ক্ষেত্রে যে গ্রামীণ পুনরুজ্জীবনের কথা ভাবেন, অষ্টাদশ শতকে পাঞ্জাবের গ্রামীণ পুনরুজ্জীবনের কথা ভাবেন লালন শাহর পূর্বসূরি বুল্লে শাহ। এই গুরুত্বপূর্ণ দিকগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে বুল্লে শাহর মধ্যে যে তার কনসেপ্ট রয়েছে, মুর্শিদের যে কনসেপ্ট, তার মধ্যে নাথ যোগী বা বৈষ্ণব ইনফ্লুয়েন্স আছে, এ কথা আমরা অস্বীকার করতে পারি না, বা যোগীদের যে ইনফ্লুয়েন্স আছে সে কথা আমরা অস্বীকার করতে পারি না। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক চলে আসে, এটা তিনি কিভাবে করছেন। কারণ একটা হিউম্যান অ্যাট্রিবিউটস কখনো ডিভাইনিটির মধ্যে থাকে না, ইসলাম বা মনোথেইস্টিক রিলিজিয়ন গুলো এগুলো সেভাবে দেখে না। যেমন আপনি দেবতার মধ্যে কোনো মানে হিউম্যান অ্যাট্রিবিউটস বা মানবিক যে গুণাবলী, সেটা আপনি দেবতার মধ্যে আরোপ করতে পারেন না। দেবতা মানব রূপে আপনার সামনে আসবে না। হ্যাঁ, এটা মনে রাখা দরকার। কিন্তু এটা দেখুন কিভাবে শাস্ত্রের মধ্য থেকে বা কিভাবে ধর্মীয় সংস্কৃতির মধ্য থেকে একটা বৈধতা খোঁজার চেষ্টা করেছেন বুল্লে শাহ বা লালন শাহ দুইজনেই। তারা বলছেন, এই অক্ষরগুলো যারা জানেন, এখানে আমি কাউসারকে দেখছি পার্টিসিপেট করছে, কাউসার জানে আরবি ভাষা, আমি জানি। সবাই আর কতজন জানে আমি জানি না, প্রতিটি জানে। পৌলমি করেছে হয়তো পার্টিসিপেট, বা অদিতি করেছে, এরা সব ফার্সি শিখছে বা জানে। সুতরাং এরা হয়তো এটা বুঝতে পারবে। আরো কেউ কেউ জানে যে আহমদ কথাটার মানে হচ্ছে হযরত মোহাম্মদ, একটা নাম হচ্ছে আহমদ, কিন্তু আহমদ কথাটা থেকে আরবি লেটার মিম কথাটা, অর্থাৎ মিম কথাটা আমি যদি সরিয়ে দেই, মিম অক্ষরটা আমি যদি সরিয়ে দেই, তাহলে আহমদ আহত হয়ে যায়। আহত মানে হচ্ছে এক ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর। সুতরাং এইভাবে এই লেটার সিম্বলিজম গুলোকে ব্যবহার করে বুল্লে শাহ বা লালন শাহ মানে তারা কিন্তু মানুষ মানে দেখুন কিভাবে একটা ইনকার্নেশন বা অবতারবাদের সঙ্গে ইসলামকে একটা মঞ্চে এনে দাঁড় করাচ্ছেন। এইভাবে কেন দাঁড় করাচ্ছেন? উনি ইসলামকে বিকৃত করছেন না, এটাকে এইভাবে দেখুন। এটা এইভাবে করছেন যে সাধারণ মানুষ তলে ইসলাম সম্বন্ধে বুঝতে পারবে যে ইসলামের সঙ্গে মৌলিক কোনো বিরোধ সাধারণ মানুষের নেই, যারা মুসলিম নন তাদেরও কোনো বিরোধ নেই, তাদেরই পরিচিত সমস্ত সিম্বল ইসলাম ব্যবহার করে। এই জন্য আহমদ এবং আহদের কনসেপ্টটাকে ব্যবহার করে
অবতারবাদটাকে একটা অ্যাকোমোডেট করে নেওয়ার একটা চেষ্টা, এই ধরনের অনেক অ্যাকোমোডেশন কিন্তু যা আমরা দেখেছি অষ্টাদশ শতকে নাক্সবন্দীদের মধ্যে, সেটার আসার অবকাশ আমার আজকে থাকবে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমরা দেখতে পারি। এবং দেখুন বুল্লে শাহ কিভাবে বৈষ্ণববাদের দ্বারা মানে প্রভাবিত হচ্ছে। বুল্লে শাহ বলছেন ঈশ্বর শত্রুর মধ্যেও বিচ্ছুরিত হন, অর্থাৎ শত্রুকে বিনাশ করার দায়িত্ব আমার নয়, শত্রুকে ক্ষমা করার ইচ্ছা যদি ঈশ্বরের থাকে শত্রুকে তাহলে ক্ষমা করা যেতে পারে। এইভাবে একটা উদার অন্তর্ভুক্তিকরণ আমরা সুফিদের মধ্যে দেখলাম, মানবতাবাদের একটা বিচ্ছুরণ, আধ্যাত্মিক উদার একটা মানবতাবাদের বিচ্ছুরণ আমরা কিন্তু সুফিদের মধ্যে সমন্বয়ী একটা মানসিকতা দেখলাম, যে শত্রুর মধ্যেও কিন্তু ঈশ্বর বিচ্ছুরিত হতে পারেন। তাহলে শত্রু নয়, পাপ মানে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এরকম একটা দৃষ্টিভঙ্গি, বৈষ্ণবীয় দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা বুল্লে শাহর মধ্যে একটা সদৃশ্যকরণের মধ্য দিয়ে বিচ্ছুরিত হতে দেখলাম। গুরুত্বপূর্ণ একটা কথোপকথনের জায়গা এইভাবে ভক্তি আন্দোলন, যোগী আন্দোলন, সুফি আন্দোলনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আমরা অনুধাবন করতে পারি। আমাদের বুল্লে শাহর আরেকটা উদাহরণ দেওয়ার লোভ আমি সংবরণ করতে পারবো না। বুল্লে শাহ বলেন যে তিনি যখন কৃষ্ণের বাঁশি শোনেন, কৃষ্ণ তার সমসাময়িক লোক নন, তিনি কল্পনা করছেন তিনি কৃষ্ণের বাঁশি শুনছেন, কিন্তু কৃষ্ণের বাঁশি বা একজন পৌত্তলিক যখন কৃষ্ণের বাঁশি বাজায় তার সামনে, তখন সেই কৃষ্ণের বাঁশির মধ্যে তিনি মুয়াজ্জিনের আজান ধ্বনি দেওয়ার যে আবেদন সেটা তিনি শুনতে পান। এইভাবে হিন্দু মুসলমান শিখকে তিনি কাছাকাছি আনার চেষ্টা করছেন বুল্লে শাহ, যে কৃষ্ণের বাঁশির মধ্যে তিনি শুনতে পান মুয়াজ্জিনের আজানের যে আহ্বান সেটা তিনি শুনতে পান, বিচ্ছুরিত হচ্ছে। এইভাবে তিনি হিন্দু মুসলমান কাছাকাছি আনার চেষ্টা করেন, যে কৃষ্ণের বাঁশির শব্দের সঙ্গে মুয়াজ্জিনের আজানের আহ্বানের কোনো পার্থক্য নেই, সবই মানুষকে একটা আধ্যাত্মিক কাজে নিয়োজিত হওয়ার জন্য আহ্বান করছে। এইভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা দেখতে পাই। কিভাবে এই ধরনের গুরুত্ব আজকে মানে এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে যে মানে মুসলিমদের একটা অংশ নাকি বিদেশি, এরকম ধরনের অভিযোগ আজকাল কোনো জায়গায় শোনা যায়, খুব দুঃখ লাগে। এটা একেবারে ঐতিহাসিক নয়। এই দেখুন বুল্লে শাহর যে জেনিয়ালজি, বংশলতিকা হয়তো মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়া খুঁজে পাওয়া যাবে, কিন্তু বুল্লে শাহ মনে প্রাণে চেষ্টা করছেন তার ভারতীয়ত্ব রক্ষা করতে। তাই বুল্লে শাহর দেখুন, বুল্লে শাহর যে প্লেস অফ পিলগ্রিমেজ, বুল্লে শাহর কাবা, মক্কা মদিনা কিন্তু ভারতবর্ষে অবস্থিত। এইভাবে বুল্লে শাহ বলার চেষ্টা করেছেন, ভারতবর্ষকে এতই ভালোবাসেন যে বুল্লে শাহ বলছেন যে উত্তর পশ্চিম ভারতে যে হীর রাঞ্জার স্টোরি আছে, লায়লা মজনু জাতীয় স্টোরি, প্রেম হচ্ছে সব থেকে বড় শক্তি, যেটার মাধ্যমে ইগোকে বিসর্জন দেওয়া যায়, ইগোকে বর্জন করা যায় প্রেমের শক্তির মাধ্যমে। এটা সুফিরা মনে করে, এটা ভক্তি সেন্টরা মনে করে, এটা রাবেয়া বাসরি একসময় মনে করতো, এটা জালালউদ্দিন রুমি মনে করে, বুল্লে শাহ মনে করে। কিন্তু বুল্লে শাহ পশ্চিম এশিয়ায় বা মধ্য এশিয়ায় নিজের পূর্বপুরুষের ভিটে খুঁজতে যান না, তিনি মক্কা মদিনা খোঁজার চেষ্টা করেন ভারতবর্ষে। এই যে লায়লা মজনু জাতীয় স্টোরি, লাভ স্টোরি আছে উত্তর পশ্চিম ভারতে, হীর এবং রাঞ্ঝা স্টোরি। রাঞ্ঝা একজন হচ্ছে মোষ পালক, সেই মোষ পালকের যে জন্মস্থান সেটাকে বলা হয় তাখত হাজারা। সেই তাখত হাজারা অর্থাৎ প্রেমিকের যে জন্মস্থান, সেটার মধ্যে তিনি মক্কা মদিনা খুঁজে পান। এইভাবে ভালোবাসা উত্তীর্ণ হয় একটা শাশ্বত ভালোবাসায়। এইভাবে ইশকে মাজাজি থেকে ইশকে হাকিকি থেকে যে যাত্রা, সেটা আমরা সুফিদের মধ্যে দেখতে পাই। অর্থাৎ মানবিক প্রেম থেকে দৈব প্রেমের দিকে যে যাত্রা, সেটা আমরা দেখতে পাই বুল্লে শাহর প্রয়াসের মধ্য দিয়ে, লালন শাহর প্রয়াসের মধ্য দিয়ে। তারা সুতরাং ভারতবর্ষের মধ্যেই তাদের যে তথাকথিত আশরাফ আইডেন্টিটি সেটা খোঁজার চেষ্টা করেছেন। তারা ভারতবর্ষের বাইরে যে এক্সট্রা টেরিটোরিয়াল লয়্যালটি, সেটা তারা আচ্ছন্ন নন। সুতরাং এভাবে কখনোই তাদের বিদেশি বলা যায় না। তারা যে কোনো মানুষের মতোই দৃঢ়ভাবে তাদের ভারতীয়ত্ব তাদের চেতনায়, তাদের হৃদয়ে প্রথিত আছে, এটা অনুধাবন করা দরকার। এই ধরনের সংস্কৃতি আপনারা বিকশিত করুন, তাহলে আমার আজকের বক্তৃতাটা হয়তো কিছুটা সার্থক হবে। এইভাবে জিনিসটাকে আমরা দেখব। এবং কিছুদিন আগে শিক্ষক দিবস ঘটে গেল, শিক্ষক দিবস পালিত হলো, আমরা জানি 5ই সেপ্টেম্বর। এখানে দেখুন শিক্ষকের যে সংজ্ঞা আমরা সুফির কাছ থেকে পাই, খুব গুরুত্বপূর্ণ। মুর্শিদকে নৌকার মতো তুলনা করছে। আমাদের দেশে তো আর মরুভূমি নেই, আমাদের দেশে নৌকা টৌকো থাকবে, মরুভূমি খালি রাজস্থানে আছে, অন্য জায়গায় নেই। সেখানে নৌকা প্রধান আমাদের যানবাহন তখনকার দিনে মধ্যযুগে। তাই
মুর্শিদকে নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে। নৌকা যেমন আমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে, মুর্শিদও আমাদের গাইড করে ঠিক জায়গায় নিয়ে যাবে। এইভাবে গুরুকে একটা নতুন জায়গায়, গুরু হতে পারে একটা আঞ্চলিক ধর্মের প্রতীক, কিন্তু গুরুকে একটা অন্য মর্যাদায়, একটা স্তরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু বুল্লে শাহর মধ্যে রয়েছে। বুল্লে শাহ আবার সাধারণ মানুষের সঙ্গে, হিন্দু মুসলমানের সঙ্গে সখ্যতা অনুভব করছেন যখন তিনি নিজেকে একজন স্ক্যাভেঞ্জার মনে করছেন। মনে রাখবেন, শিখরাও এভাবে চামারদের নিজের আন্দোলনের অন্তর্ভুক্ত করেছিল, সেভাবে বুল্লে শাহ পাঞ্জাবের মানুষ, তিনি এটার দ্বারা হয়তো উদ্বুদ্ধ হয়ে সেই যে নিজেকে স্ক্যাভেঞ্জার হিসেবে কল্পনা করছেন, অর্থাৎ কোনো দলিত মানুষকে, কোনো এই ধরনের স্ক্যাভেঞ্জার মানুষকে সমাজের বাইরে, যেটা আমরা অন্তর্জলি যাত্রা নামক ফিল্মে দেখেছি গৌতম ঘোষের, সেইভাবে তিনি কাউকে বর্জন করছেন না, সবাইকে নিয়ে তিনি পথ চলছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুফিজম এই ধরনের অন্তর্ভুক্তিকরণের বাণী আমাদের সামনে রেখেছিল। এখানে জে এস গ্রেওয়াল বিখ্যাত ঐতিহাসিক একটা কথা বলেন। তিনি বলেন যে the fear of being overwhelmed by Hindu mysticism prompted the Sufis to resolve their differences with orthodoxy. অর্থাৎ হিন্দু মরমিয়াবাদের দ্বারা আচ্ছন্ন হয়ে যাওয়ার ভয়ে সুফিরা যেন ইসলামের রক্ষণশীলতার সঙ্গে একটা আপোষ করেছিলেন। আমি এই মতামত সমর্থন করি না। গ্রেওয়াল সাহেবকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি যে লালন শাহ বা বুল্লে শাহ অত্যন্ত বড় মাপের মরমিয়াবাদী ছিলেন। এই ধরনের সংকট বা সংকোচ তাদের মধ্যে কাজ করেনি। তারা বৃহত্তর মানবতার বাণীতে উদ্বুদ্ধ হয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাছাকাছি আনতে চেয়েছিলেন, একটা মঞ্চে আনতে চেয়েছিলেন। এই ইসলামী হিন্দু মরমিয়াবাদের দ্বারা ভীত হয়েছিলেন তারা, এই ধরনের সাধারণ মানুষ তারা ছিলেন না। এটাই আমি বলতে চেয়েছি। আর এই যে একটা গুরুত্বপূর্ণ দিক, সুফিদের এখানে গুরুত্বপূর্ণ দিকের কথা আমি বলছি, যে সুফিরা খালি যে ফার্সি ভাষায় সবকিছু করেছে, আগে যে কথা বলছিলাম মাকতুবাত, মালফুজাত, তাস্কিরা, এটা ঠিক নয়। তারা কিন্তু আঞ্চলিক ভাষাটারও জয়গান গাইছেন। আমরা সৈয়দ সুলতানের কথা জানি, আমরা বুল্লে শাহর কথা জানি, আমরা শাহ বারিদ খানের কথা জানি, আমরা শেখ চাঁদের কথা জানি, আমরা লালন শাহর কথা জানি। এরা কিন্তু আঞ্চলিক ভাষায় সব প্রচার করেছেন। আঞ্চলিক ভাষায় ভার্নাকুলারাইজেশন প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রেনেসাস। নবজাগরণের ক্ষেত্রে আঞ্চলিক ভাষার গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। এমনকি অনেকদিন আগে ত্রয়োদশ চতুর্দশ শতকে নিজামুদ্দিন আউলিয়া এটা অনুধাবন করেছিলেন। তাই তার শিষ্য আমির খুসরোকে বলছেন, তুমি কেন পূর্বী ভাষায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলো না? এটা উদ্বুদ্ধ করেছিল আমির খুসরোকে। আমির খুসরো তাই ব্রজ ভাষার সঙ্গে ফার্সি মিশিয়ে যে চর্চাটা করলেন, পরবর্তীকালে তার ফলে জন্ম নিল উর্দু ভাষা। আমির খুসরো লিখছেন, বেয়া বেড়াদার আওরে ভাই, বেনসি মাদার বৈত্রে মাই। এভাবে ব্রজভাষা ফার্সি মিলেমিশে কখন যে উর্দুর সৃষ্টি করেছিল, আমাদের সাংস্কৃতিক ইতিহাসের পাতায় হাত রাখলে আমরা সেটা, সেই স্পন্দন অনুভব করি। আমি এদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সংস্কৃতি শিক্ষার বিকাশে, আমাদের সমাজের বিকাশে এই মরমিয়াবাদ, ইসলামী মরমিয়াবাদের একটা বিশাল ভূমিকা আছে। আঞ্চলিক ভাষা দাকনি উর্দু হতে পারে, পাঞ্জাবি হতে পারে, বাংলা হতে পারে, সিন্ধি হতে পারে, এই আঞ্চলিক ভাষাগুলো উর্দু হতে পারে। বিকাশে এদের বিরাট একটা অবদান ছিল। তাদের এই অবদান না থাকলে আজকের দিনে আমরা এই সমৃদ্ধ মাতৃভাষা নিয়ে এই যে বক্তৃতা দিচ্ছি, এটা হয়তো দিতে পারতাম না। এটা আমাদের কৃতজ্ঞ চিত্তে সুফিদের এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে। গান্ধী এই সুফিদের গুরুত্ব অনুভব করেছিলেন। আমার তো সব জায়গায় যাওয়ার আজকে সুযোগ হবে না, তবে গান্ধী এই যে চরখাকে ব্যবহার করেছিলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমি দেব। চরখার গুরুত্ব কিন্তু সুফিরাও অনুধাবন করেছিল, কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। গান্ধী পরবর্তীকালে কিন্তু যে বিভিন্ন সিম্বল বা প্রতীক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ তখন নিরক্ষর ছিল, গান্ধী যখন আত্মপ্রকাশ করেন জাতীয়তাবাদী আন্দোলনে, ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনে, গান্ধী তখন চান একটা কৌশল আবিষ্কার করতে, যার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। গান্ধী অনেক প্রতীকের ব্যবহার করেছেন, সেগুলো আলোচনা করার জায়গা এটা নয়। কিন্তু আমি খালি চরখার কথা না বলে থাকতে পারছি না। সুফিরা কিন্তু এই চরখার গুরুত্ব বুঝেছিলেন। তারা দেখেছিলেন যে গ্রামের বেশিরভাগ মানুষ পড়ালেখা জানে না, কিভাবে তারা কোরআন হাদিস পড়বে অন্য ভাষায়। তাই তারা মাতৃভাষায়, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বিভিন্ন সিম্বলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, মহিলাদের কাছে, শিশুদের কাছে উন্নত মানবতার বাণী ছড়িয়ে দিয়েছিলেন। এই ধরনের গানগুলো তাই বলা হয় চরখা নামা। চরখা কাটতে কাটতে মহিলারা যেই গান গান, শিশুরাও শোনে বাড়িতে। একটা ডোমেস্টিকেটেড কালচারাল অ্যাক্ট, মানে চরখা নামা, চক্কি নামা, অর্থাৎ খাদ্যশস্য পেশনের সময় যে চক্কি ব্যবহার করে, চক্কিটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলে আলিফের মতো, আলিফ ফর আল্লাহ,
হ্যাঁ, এবং চরকা নামাতেও এরকম সিম্বলের ব্যবহার আছে। আমি ডিটেলে যাচ্ছি না, কারণ আমার সময় শেষ হয়ে আসছে। এভাবে চরকা নামা, চক্কি নামা, লড়ি নামা অর্থাৎ ঘুম পাড়ানিয়া গান, এবং সোহাগন নামা বা বিবাহের গান, এই ধরনের গানগুলো রচনা করে সুফিরা মহিলাদের মধ্যেও, গ্রামীণ মহিলাদের মধ্যে, নিরক্ষর মানুষের মধ্যে সুফিজমের বাণী, পরমিয়াবাদের বাণী, মানবিকতার বাণী নিয়ে গিয়েছিলেন। এই গুরুত্বের কথা, এই কৌশলের কথা গান্ধী জানতেন। তাই গান্ধী চরকাকে গুরুত্বপূর্ণভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্যবহার করেছিলেন। এই গুরুত্বপূর্ণ দিকটা আমাদের মনে রাখা দরকার। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমি এখানে বলি, এই যে আমি সিন্ধের কথা বললাম, সিন্ধি ভাষায় যে সুফিজমের প্রচার, সিন্ধি ভাষায় সুফিজম খুব গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছে। শাহ আব্দুল লতিফ, আমি বুল্লে শাহর কথা বলেছি অষ্টাদশ শতক, মির্জা মাজার জানি জানানের কথা বলেছি অষ্টাদশ শতক, এবং শাহ আব্দুল লতিফের কথা বলছি, তিনি অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় তার মৃত্যু হয়। তিনি রিজালও, সিন্ধি ভাষায় রিজালও রচনা করেছিলেন। কিন্তু এই শাহ আব্দুল লতিফ কিন্তু লেখাপড়া জানতেন না। তিনি নন লিটারেট ছিলেন, অক্ষর জ্ঞান তার ছিল না। তিনি গান রচনা করেছিলেন, সেই গানগুলো কেউ একটা লিখে নিয়েছিল পরবর্তীকালে, মৌখিক ভাবে ওরালি ট্রান্সমিটেড হতো, পরবর্তীকালে লিখিত ভাবে কেউ লিখে নেওয়ার ফলে এটা কিন্তু রক্ষিত হয়। যেমন করে লালন শাহর গান রবীন্দ্রনাথ লিখে নিয়েছিলেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে অচিন, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এইভাবে যেমন রবীন্দ্রনাথ লিখে নিয়েছেন, মনসুর উদ্দিন লিখে নিয়েছেন ওরালি ট্রান্সমিটেড বাউল গানগুলো, সেরকম এই রিসালোটাকেও লিখে নিয়েছেন কেউ মৌখিক ভাবে সঞ্চালিত হওয়ার সময়। তাই শাহ আব্দুল লতিফ, আকবর দ্য গ্রেট, তারপরে আপনার কবির, লালন শাহ, তারপরে আব্দুল্লাহ শেঠ যিনি গান্ধীকে ইসলাম শিখিয়েছিলেন, হজরত মোহাম্মদ, রাজা রামকৃষ্ণ পরমহংস, এরা সবাই কিন্তু নিরক্ষর ছিলেন। গুরুত্বপূর্ণ এটা একটা লিঙ্কেজ। নিরক্ষর থাকাটা অজ্ঞানতা নয়, নিরক্ষর থাকলেও মানুষ আলোকপ্রাপ্ত হতে পারেন। তার মধ্যে যদি ইনটুইটিভ ইন্টেলিজেন্স থাকে, সংবেদনশীল, অনুভূতি প্রবণ এক ধরনের বুদ্ধিমত্তা থাকে সহজাত, তাহলে তিনি কিন্তু জ্ঞানী হতে পারেন উম্মি হওয়া সত্ত্বেও। এদের মধ্যে যাদের কথা বললাম তারা সেভাবে জ্ঞানী হয়েছিলেন। এটা এইভাবে জ্ঞানী হওয়ার একটা প্রায়োগিক বা ফলিত দিক আছে যেটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি শাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নই, আমি সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ নই, কিন্তু মানবিক গুণাবলীর দ্বারা, আমি দিল কোরআনের দ্বারা আমি ধর্মকে বোঝার চেষ্টা করেছি, ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, বাস্তবিক ফলিত একটা অভিজ্ঞতা রয়েছে ইসলাম, ঈশ্বর এবং ধর্মকে বোঝার, ধর্মকে অনুভব করার। সেই গুরুত্বটা দিয়ে তারা সাধারণ মানুষের, লক্ষ লক্ষ নিরক্ষর মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছিলেন। এইভাবে এই গুরুত্বপূর্ণ দিকটা কিন্তু আমাদের কাছে জ্ঞান সঞ্চালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি, এই জন্য জগজিৎ সিং গেয়ে গেছেন, সুফিজম দ্বারা ভাবিত হয়ে, প্রাণিত হয়ে গেয়ে গেছেন, দিল সে বেহতর কোই কিতাব নেই, হৃদয়ের থেকে উন্নত কোনো কিতাব নেই। এটা যদি আমরা আজকে এই সংকটের দিনে মনে করতে পারি, আমরা হয়তো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক, সৃজনাত্মক, অর্থপূর্ণ সম্পর্ক রচনা করে একটা শক্তিশালী দেশ, শক্তিশালী মানব সমাজ গঠনের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হতে পারবো। আমি যেই ধরনের এগুলো কথা বলছিলাম, কিছু স্ক্রিপ্ট না দেখালে আমাকে আপনারা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিপ্ট না দেখালে মানে ঠিক আলোচনা সম্পূর্ণ হয় না। এটা সিম্বলিজমের ব্যাপার আছে। এই সিম্বলটাকে বোধহয় দেখতে পাচ্ছেন আপনারা, ফার্সি লেখা এখানে কিছু দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখুন যে স্ক্রিপ্টের মাধ্যমে নৌকা আঁকা হয়েছে, নৌকাটা মোহাম্মদ, এবং নৌকার যে মাস্তুর সেটা হচ্ছে ঈশ্বর, আল্লাহ। হ্যাঁ, এবং সিতে চলে যান, সিটা খালি আলোচনা করব, বাকিগুলো আমি আলোচনা করব না। আহাদ কিভাবে হচ্ছে সেটা আমি আলোচনা করেছি। এ হচ্ছে আহমদ কিভাবে আহাদ হয় সেটা এ তে আছে, এবং সিতে চলে যান, সির আলোচনাটা আমি করব। সবগুলো আলোচনা করার সময় নেই, আমার সময় শেষ হয়ে এসেছে। সেটা হচ্ছে যে, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে নিজামুদ্দিন আউলিয়াকে একজন প্রশ্ন করেছিলেন যে মহিলাদের কি অবস্থান হবে, সুফি সমাজে মহিলাদের কি অবস্থান হবে। ওটা আমি সিতে দেখালাম আপনাদের। নিজামুদ্দিন আউলিয়া বলছেন যে, শের আজ বেশা বিরু আয়েদ কাছে পুরশিদ কে আসে নরাস কিয়া মাদা। অর্থাৎ জঙ্গল থেকে যখন সিংহী নির্গত হয়, কোনো মানুষ তখন প্রশ্ন করে না সিংহীটা সিংহ না সিংহী, তখন এই নিয়ে কেউ গবেষণা করে না, সবাই তখন বলে চাচা আপন প্রাণ বাঁচা। সুতরাং এটা হচ্ছে একটা
হেয়ালি করে কথা বলে, মেটাফরিক্যালি অ্যালেগরিক্যালি কথা বলে সুফিরা, গুরুত্বপূর্ণ। কেন করে আপনাদের আমি ভাবিত করে রাখছি সে ব্যাপারে। সব উত্তর তো আমি আজকে দিতে পারবো না, সময় নেই। কিন্তু কেন তারা হেয়ালি করে কথা বলে সুফিরা, এটা আপনারা একটু ভেবে দেখবেন। সমাজের কিছু সংকটের সময় এভাবে বোধহয় কথা বলতে হয়, কোনো কিছুকে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ইত্যাদি। অর্থাৎ একজন মহিলা সিংহীর মতোই তেজস্বিনী হতে পারেন, তিনি জ্ঞান লাভ করতে পারেন, আধ্যাত্মিক জ্ঞান তার থাকতে পারে। সেক্ষেত্রে আধ্যাত্মিক মর্যাদার ক্রমশ বিন্যাসে তার অবস্থান একজন পুরুষের মতনই হয়তো হতে পারে। একথা নিজামুদ্দিন আউলিয়া ত্রয়োদশ চতুর্দশ শতকে বলে যাচ্ছেন। অর্থাৎ আমরা আজকে যারা নারী বিষয়ক নিয়ে চর্চা করি, নারী বিষয়ক চর্চা, উইমেন স্টাডিজ করি, তখন আমরা ভাবি যে পাশ্চাত্যের সান্নিধ্যে এসে 19 শতক থেকে আমরা এই বিষয়ে আমাদের দ্বার উন্মোচিত হয়েছে। আমি তাদের একবার বলি যে আমরা ত্রয়োদশ চতুর্দশ শতকে যদি ফিরে যাই, আমরা দেখবো আমাদের দেশেই এই নারী বিষয়ক চর্চার একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই জায়গাটা আমরা কি আবার একটু চর্চা করতে পারি? সেটা না করে আমরা হঠাৎ করে 19 শতকে পাশ্চাত্যকে ক্রেডিটটা দিতে যাব কেন? এটা কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি। আমি প্রায় শেষের জায়গায় চলে এসেছি। তিন ধরনের, এই যে ইমাজিনিয়ার মুসলিমস এর কথা বললাম, তিন ধরনের সাহিত্য আমরা দেখতে পাই। একটা ক্লাসিক্যাল ফার্সি ভাষার সাহিত্য, যেটা আমি বলেছি, যেখানে আমি সেখানে আর নতুন করে যাচ্ছি না। আরেকটা হতে পারে আঞ্চলিক ভাষায়, হতে পারে আঞ্চলিক ভাষায়, যেটার কথা আমি বলেছি। আরেকটা প্রতীকের মাধ্যমে, মৌখিক ভাষার মাধ্যমে হতে পারে, চরখা নামা, চক্কি নামা, বাউল গান, জারি গান ইত্যাদির মাধ্যমে লিটারেচার স্প্রেড করে যায়। আরেকটা ক্লাসিক্যাল আরেকটা লিটারেচার থাকে, কোরআন হাদিস, বিভিন্ন ফেকা, বিভিন্ন আইন, এটার মাধ্যমে থাকে। সুতরাং নলেজের, ইসলামিক নলেজের অনেকগুলো স্তর আছে। গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল গান্ধী কোন ধরনের ইসলামে আগ্রহী, খুব গুরুত্বপূর্ণ উত্তর গান্ধী দিয়েছিলেন। গান্ধী বলেছিলেন ভারতবর্ষ তিনটে স্তরে ইসলামের সঙ্গে ভারতবর্ষের সংযোগ ঘটেছে। একটা স্তর হচ্ছে রাজনৈতিক শক্তির মাধ্যমে বা সামরিক শক্তির মাধ্যমে, গান্ধী সেটাতে আগ্রহী নন। আরেকটা হচ্ছে যে ফিকা বা ইসলামিক লজ বা কানুনের মাধ্যমে, গান্ধী সেটাতেও তেমন আগ্রহী নন। কিন্তু গান্ধী দেখছেন তৃতীয় একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ স্তরে ভারতবর্ষের সঙ্গে ইসলামের সংযোগ ঘটে গেছে, সেটা হচ্ছে মরমিয়াবাদী স্তরে। গান্ধী সেই মরমিয়াবাদী স্তর সম্বন্ধে অত্যন্ত আগ্রহী এবং পাবলিক স্পেসে ঘোষণা করছেন যে গান্ধী নিজের মাকে ঘোষণা করছেন কবিরপন্থী বলে। সুতরাং আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমরা আর বেশি আরো আলোচনা করা যেত, এই আলোচনা তো সেভাবে শেষ হয় না। স্যার আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। আমরা তাহলে একটু কনক্লুডিং রিমার্কসে আসবো। কনক্লুডিং রিমার্কস এর মধ্যে আমরা যে উত্তরটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমি বুল্লে শাহ বা লালন শাহর কথা বলেছি। আমাদের সিদ্ধান্ত তাহলে কি হলো আজকের আলোচনায়? আমরা দেখতে পেলাম যে ইসলাম তার সমস্ত সজীবতা, প্রাণ শক্তি নিয়ে একটা গ্রামীণ পরিবেশেও কিন্তু বিস্তৃত হতে পারে, টিকে থাকতে পারে। ইসলাম কেবলমাত্র বাজার কেন্দ্রিক, কেবলমাত্র নগর কেন্দ্রিক, কেবলমাত্র মসজিদ কেন্দ্রিক একটা সংস্কৃতি নয়, মরমিয়াবাদ কেন্দ্রিক, গ্রামীণ যে বিভিন্ন প্রতীক কেন্দ্রিক একটা সংস্কৃতি, সেটা গ্রামীণ পরিবেশেও বেঁচে থাকতে পারে। পাঞ্জাবের কথা বলে, বাংলার কথা বলে আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি। চারখা নামা, চক্কি নামায় আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে একটা একমাত্রিক ভাবে সুফিজমকে চর্চা করলে হবে না। সুফিজম একটা মনোলিথ নয়, এটা একটা হেটারোজিনাস মুভমেন্ট। এর মধ্যে অনেক জটিলতা আছে। সেই জটিলতাগুলো, পার্থক্যগুলো, ভাগগুলো আমাদের সেইগুলো চর্চা করতে হবে। সূক্ষ্ম যে পার্থক্যগুলো আমাদের দেখতে হবে, না হলে আমরা কিন্তু সুফিজমকে বুঝতে পারবো না, সামগ্রিক আলোচনা হবে না। তৃতীয়ত, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে পেলাম আলোচনায়, আমাদের আলোচনা সেটা পরোক্ষভাবে উঠে এসছে, আমি বলার সুযোগ পাইনি। সেটা হলো যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দরকার আছে সুফিজমকে বোঝার জন্য। খালি ঐতিহাসিকের অনুশীলনের দ্বারা ওই সুফিজমকে বোঝা যায় না। একজন থিওলজিয়ানকে লাগে, একজন অ্যানথ্রোপোলজিস্টকে লাগে, একজন সোশিওলজিস্টকে লাগে, একজন পলিটিক্যাল সায়েন্টিস্টকে লাগে, একজন ফিলসফারকে লাগে, একজন সাহিত্যিককেও লাগে। এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থেকে সামগ্রিকভাবে সুফিজমকে চর্চা করলে একটা সামগ্রিক গ্রহণযোগ্য একটা চিত্র আমরা তুলে ধরতে পারি। আমরা আরেকটা চতুর্থ সিদ্ধান্ত আমরা হলো যে জেন্ডার ডিসকোর্সটা হঠাৎ করে 19th সেঞ্চুরিতে পাশ্চাত্যের সংস্পর্শে আসেনি, সেটা অনেকদিন একটা পূর্ব ইতিহাস আমাদের দেশে ছিল, সেটাও আমরা দেখলাম। সেটা খুব গুরুত্বপূর্ণ।
আমরা কতগুলো জেনারেলাইজেশনকে চ্যালেঞ্জ করলাম, গ্রেওয়ালের একটা জেনারেলাইজেশনকে চ্যালেঞ্জ করে আমরা সেটা বলেছি, সেখানে আরেকবার যাব না। আমি শেষ কথাটা বলছি, শেষ আমার যেটা সেই পয়েন্টটা হলো, আমরা খালি চিশতি কেন্দ্রিক, আমরা খালি মোগল কেন্দ্রিক, আমরা খালি উত্তর ভারত কেন্দ্রিক সুফি আলোচনায় নিবিষ্ট থাকবো না। আমরা আলোচনাটাকে ছড়িয়ে দেবো বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কখনো দাক্ষিণাত্যে, কখনো সিন্ধে, কখনো বঙ্গদেশে, কখনো বা ভারতবর্ষেরও বাইরে অন্যান্য দেশে, যাতে সুফিজম সম্বন্ধে একটা সম্যক ধারণা আমরা গড়ে তুলতে পারি। কোনো বিশেষ একটা সুফি সিলসিলাকে আমরা চর্চা করব না, অন্যান্য সিলসিলাকেও সমান গুরুত্ব দিয়ে চর্চা করে আমরা সুফিজমের হেটারোজেনেইটি এবং কমপ্লেক্সিটিস বোঝার চেষ্টা করব। আপনারা অনেকক্ষণ ধরে, ঘন্টা খানেকের বেশি সময় ধরে আমার বক্তব্য শুনেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আয়োজকদের আবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অমিত, ধন্যবাদ। প্রসেনজিৎ বলো, তুমি শেষ করে দাও। হ্যাঁ স্যার, আমাদের কয়েকটা প্রশ্ন আছে, আমার অনুরোধ স্যার, আমরা কি কয়েকটা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, প্রশ্ন নেই। সময় কতক্ষণ আছে? সময় আছে? আমাদের কয়েকটা বাছাই করা প্রশ্ন আছে, সময় আছে আমাদের। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে নাও প্রশ্নটা নিচ্ছি স্যারের কাছে, কারণ অনেকেই প্রশ্ন করেছেন অনেকক্ষণ ধরে। হ্যাঁ, স্যারের কাছে আমাদের অনুরোধ, কয়েকটা বাছাই করা প্রশ্ন আপনার কাছে তুলে ধরছি। আমাদের প্রশ্নগুলো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং অন্যতম প্রফেসর শ্রেয়া রায়। শ্রেয়া, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রসেনজিৎ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শ্রেয়া, তুমি স্যারকে প্রশ্নগুলো বলো। হ্যাঁ অবশ্যই। অনেক ধন্যবাদ স্যারকে। অনেকদিন পর ক্লাস করার পরেও অনেকদিন পর আমরা আজকে আবার এই ওয়েবিনারে স্যারকে দেখলাম। এর আগেও আমরা স্যারের অনেকগুলো বক্তব্য ওয়েবিনারের মাধ্যমে শুনতে পেরেছি, এবং আজকে আমরা বঙ্গ ইতিহাস সমিতিতে স্যারকে পেয়ে সত্যি আপ্লুত। তো স্বভাবতই স্যারের বক্তব্যের পর সবসময় প্রচুর প্রশ্ন সম্ভার আমাদের কাছে এসে পৌঁছয়, এবারেও তার অন্যথা হয়নি। তো কিছু বাছাই করা প্রশ্ন নিতে হচ্ছে আমাদের সময়ের কারণে। তো আমাদের প্রশ্ন এসেছে পায়েল দেশমুখের কাছ থেকে। তিনি বলছেন যে, আমরা জানি মুঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মিয়ানমিরের খুব ভালো সম্পর্ক ছিল, আবার মিয়ানমিরের সঙ্গে গুরু অর্জুনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। জাহাঙ্গীরের সঙ্গে শিখ গুরু অর্জুনের যে তিক্ত সম্পর্ক হয়েছিল, তখন মিয়ানমির তথা কাদিরি সুফিদের কি ভূমিকা ছিল? তখন মিয়ানমির তথা কাদিরি সুফিদের কি ভূমিকা ছিল? হ্যাঁ, কাদিরি, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি কাদরি সুফিরাই তো আমি বলার চেষ্টা করেছি যে সুরলে কুল বা সকলের সঙ্গে শান্তির কথা ভাবছেন। তারা একটা সমন্বয়ী দৃষ্টি থেকে একটা রেকনসিলিয়েটরি অ্যাপ্রোচ থেকে একদিকে প্রতিষ্ঠান সাম্রাজ্যকে দেখেছেন, আরেকদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে দেখেছেন। সাম্রাজ্যের সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের একটা রেকনসিলিয়েটরি অ্যাপ্রোচ থেকে তারা যদি সংঘাতটাকে করা যায়, সেটাতে তারা সবসময় প্রয়াসী ছিলেন, শান্তির বাণীকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সুতরাং সেইভাবে অনেক সময় দেখা গেছে যে এই সুফিরা কিন্তু অনেক সময় শিখদের সাহায্য করেছেন, শিখদের প্রতিরোধ আন্দোলনের সময় অনেক সময় সুফিদের পাশে তারা পেয়েছেন। কারণ সুফিরা কিন্তু সমাজে একটা ইগালিটারিয়ান সোসাইটি, অপারেশনের এগেনস্টে ফাইট করা, এই জিনিসগুলো সবসময় চেষ্টা করেছেন। সাধারণ মানুষের কাছে থাকার চেষ্টা করেছেন, নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সুতরাং সবসময় তারা রাজশক্তির পৃষ্ঠপোষকতা, তারা সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছেন, এটা তার প্রমাণ। এবং এটা রাষ্ট্রের সঙ্গে সুফিজমের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিকের এখানে আমরা দেখতে পাই। বরাবর আমরা দেখেছি যে সুফিদের সঙ্গে শিখদের একটা ভালো সুসম্পর্ক ছিল। আজও যদি তুমি দেখো যে আজকে একবিংশ শতকে অনেক সময় পাকিস্তান গভর্নমেন্ট মাঝে মাঝে বর্ডারটাকে খুলে দেয়, যখন শিখরা বিভিন্ন গুরুদ্বারা আছে এখনো পাকিস্তানে, সেখানে যায়, যখন শিখরা যায় ভারতবর্ষ থেকে, তখন তারা কিন্তু সুফি শাইনি যেতে কখনোই বলে না। পাকপাট্টান হচ্ছে ওয়েস্টার্ন পাঞ্জাবে, সেখানে ফরিদুদ্দিন গাঞ্জি সরকারের রয়েছে, মাজার রয়েছে, সেখানে যান। কারণ এই ফরিদুদ্দিন গাঞ্জি সরকারের কবিতা গুরু গ্রন্থ সাহেবে রয়েছে, নথিভুক্ত রয়েছে। এইটা দিয়ে প্রমাণ হয় যে শিখদের সঙ্গে সুফিদের অনেক সমন্বয়ের জায়গা, সৃজনাত্মক ইতিবাচক একটা যোগাযোগের জায়গা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল, আজও বজায় রয়েছে। আর কিছু যদি প্রশ্ন থাকে? হ্যাঁ স্যার।
অভিজিৎ সাহা প্রশ্ন করছেন, মধ্যযুগের লোকায়ত সাবেকি জনজীবন ও কর্মচঞ্চল কসবা বা শহুরে জীবনযাত্রার মধ্যে সমন্বয় সাধনে সুফিদের ভূমিকা কতটা ছিল? হ্যাঁ অভিজিৎ, শেয়ার মাধ্যমে তোমার প্রশ্ন শুনলাম। একটা জিনিস গুরুত্বপূর্ণ, কসবা কথাটা আমি বললাম স্মল টাউন, এখানে একটা জিনিস বোঝা দরকার। এটা ঠিকই কসবায় অনেক ভাষার প্রচলন ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে কসবা কিন্তু আফটার অল একটা নগরেরই একটা ছায়া। সুতরাং কসবার মধ্যে কিন্তু লোকায়ত সংস্কৃতি সেভাবে আমরা বুঝবো না। আমরা লোকায়ত সংস্কৃতি খুঁজতে গেলে আমাদের গ্রামে যেতে হবে, যেখানে বুল্লে শাহ গিয়েছেন, লালন শাহ গিয়েছেন। লালন শাহ, বুল্লে শাহ কিন্তু মানে কসবার লোক ছিলেন না। কসবার লোক অন্যরকম হয়। কসবার লোক ফার্সি জানে, কসবার লোক উর্দু জানতে পারে বা আঞ্চলিক ভাষা জানতে পারে, ভাষা জানতে পারে, কিন্তু সে ফার্সি জানে। সুতরাং এটা ঠিক লোকায়ত সংস্কৃতি নয়, এটা বরং ধ্রুপদী সংস্কৃতির প্রতিনিধিত্ব করে কসবা। সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বুল্লে শাহ কিন্তু কসবার থেকে কর্ম পরিচালনা করতেন না, বুল্লে শাহ গ্রামীণ সমাজে গিয়ে মিশতেন, সেটা কসবার থেকে সেটা লালন শাহর ক্ষেত্রে প্রযোজ্য। লালন শাহ কসবায় থাকেন না, হ্যাঁ, লালন শাহ কিন্তু গ্রামীণ বাংলায় থাকেন। সেটা লোকায়ত সংস্কৃতি যদি আমি খুঁজি, সেটা আমি খুঁজবো, সেটা আমি কসবায় খুঁজবো না। কসবায় আমি ধ্রুপদী জিনিস পাবো। ওখানে হয়তো কেউ গালিবের একটা কবিতা বলে দিল, কেউ হয়তো উর্দুতে খুব ভালো একটা শায়েরি, অন্য কোনো শায়েরি বলে দিল, আমি খুচরো একটা কাওয়ালি হয়ে গেল সেখানে। হ্যাঁ, কেউ একটা ডায়েরি লিখলো, কেউ একটা ভালো সফরনামা লিখলো বা ট্রাভেলগ লিখে ফেললো। সুতরাং ওখানে শিক্ষিত অক্ষর জ্ঞান সম্পন্ন লোকের সংখ্যা বেশি। এখানে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে একটু মুসলিম অভিজাতদের সেখানে আধিক্য থাকে। আবার কসবার কাউন্টার পার্ট হচ্ছে গঞ্জ। গঞ্জ হচ্ছে যেখানে হিন্দু ব্যবসায়ীরা একটু বেশি থাকে, আর কসবায় মুসলিম অভিজাতদের একটা উপস্থিতি আছে। কসবার গঞ্জ অনেকটা একে অপরের পরিপূরক। গঞ্জ হচ্ছে ব্যবসা বাণিজ্য চালায়, আর কসবা কালচারাল আসপেক্টটাকে, নাগরিক জীবনের কালচারাল আসপেক্টটাকে দেখার চেষ্টা করে। এইভাবে দেখা ভালো। লোকায়ত সংস্কৃতির সঙ্গে আমি কসবাকে সেইভাবে বলাবো না। তবে লোকায়ত সংস্কৃতি সম্বন্ধে কসবার পণ্ডিতদের বা কবিদের জ্ঞান থাকতে পারে, এটা আমি অস্বীকার করছি না। আর কিছু প্রশ্ন? স্যার, প্রতীতি ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন, would you agree that Sufis received greater patronage in the Sultanate era than under the Mughals? এটা খুব ভালো প্রশ্ন প্রতীতি। এখানে আমি বলবো যে খালি দিল্লি সুলতানেট বা মোগলের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রেখো না। সেটা দিল্লি সুলতানেট হোক বা মোগলই হোক, তারা কিন্তু উত্তর ভারতীয় সাম্রাজ্য, যেটা আমি আজকে বলার চেষ্টা করেছি। উত্তর ভারতীয় সাম্রাজ্য থেকে নিজেদের মুক্ত করে আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো। যেমন দাক্ষিণাত্যে বিজাপুরে যাবো। বিজাপুরে তোমার সুফিদের সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক, এটা নিয়ে রিচার্ড ইটানের ভালো কাজ আছে। সুতরাং খালি মোগল তুলনা করবো না, আমি মোগলদের সঙ্গে আঞ্চলিক রাজ্যগুলো, আঞ্চলিক সুলতানেট গুলোকে তুলনা করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মোগল সাম্রাজ্যটা আকারে খুব বিরাট ছিল, কিন্তু সুলতানেট যখন প্রথম স্থাপিত মোগলদের অনেক আগে, ইরা বা আফগানরা যখন প্রথম আসে, তখন তাদের অস্তিত্বের জন্য সংগ্রামটা অনেক বেশি প্রকট ছিল। সুতরাং এখানে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিকই বলেছো তুমি, লক্ষ্য করেছো, সিম্বায়োটিক রিলেশনশিপ সুফিদের সঙ্গে সুলতানদের গড়ে ওঠাটা স্বাভাবিক। কারণ তাদের বৈধতা দেওয়ার জন্য একটা অন্য এজেন্সি দরকার ছিল, যেই এজেন্সিটা সরবরাহ করে সুফিজম। কারণ মোগলদের ওই ধরনের অস্তিত্বের সংকট ছিল না, কিন্তু যখন প্রথম এখানে এরা এলো, আফগানরা এলো, তাদের একটা অস্তিত্বের সংকট ছিল। বা অনেক দূরে, মোগলদের থেকে অনেক দূরে বিজাপুর সবসময় ভয় পাচ্ছে মোগলরা তাদের আক্রমণ করতে পারে। এইভাবে সুলতানেট গুলোতে, খালি দিল্লি সুলতানেট নয়, অন্যান্য কিংডম দেখা যায় যে সুফিদের সঙ্গে, লোকাল সুফিদের সঙ্গে সুলতানদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক, যেটাকে কমপ্লিমেন্টারি টু ইচ আদার বলা যায়, কমপ্লিমেন্ট ইচ আদার, এন্ড এটাকে আমরা সিম্বায়োটিক রিলেশনশিপ বলতে পারি। এনি আদার কোয়েশ্চেন? স্যার, সৈকত সরকার জিজ্ঞাসা করছেন, হযরত মুহাম্মদের দর্শনে জ্ঞান জাহেরি ও বাতেনি, জাহিরি হচ্ছে সাধারণ মানুষের চর্চার বিষয়, আর বাতেনি হচ্ছে গুপ্ত বিষয়, এই বাতেনি সুফি সাধকদের কতটা প্রভাবিত করেছিল? ভালো প্রশ্ন, সৈকত করলে বোধহয়। ভালো প্রশ্ন আমি শেয়ার মাধ্যমে পেলাম। এখানে কিন্তু একটা ভালো জিনিস খেয়াল করতে হবে, সুফিরা নলেজকে দুভাগে ভাগ করে।
একটা হচ্ছে ইলমে বাতিনি, অর্থাৎ অন্তরের জ্ঞান, যেটাকে আমি বলার চেষ্টা করেছি, দিল সে বেহতার কোই কিতাব নেই, অন্তরের জ্ঞান। সুফিরা ইলমে বাতিন অর্জন করার জন্য খুব আগ্রহী। আরটা হচ্ছে ইলমে জাহেরি, বা যেটা যে জ্ঞানটাকে বাইরে দেখা যায়, যেমন ধরো যেটা লেখা কোনো বইয়ের মধ্য দিয়ে আসতে পারে, যেটা দৃশ্যমান জ্ঞান, সেই জ্ঞানটা বাহ্যিক জ্ঞান। সেই জাহেরি জ্ঞানে আগ্রহ আছে, সুফিদের আছে। জাহেরি জ্ঞান লাভ করে সুফিদের যাত্রাটা থেমে থাকে না। তারা আরো এগিয়ে যেতে চায়, তখন তারা অন্তরের জ্ঞান বা ইলমে বাতিনের দিকে এগিয়ে যায়। এবং ইলমে বাতিনি কার থাকবে, ইলমে বাতিন কার থাকবে, এটা অনেক সময় নির্ভর করে। এটা সুফির মতভেদ আছে এর মধ্য দিয়ে। কেউ কেউ মনে করে ইটস এ গ্রেস অফ গড, হ্যাঁ, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ ইলমে লাদুনি বা ঈশ্বরের গায়েবীর মাধ্যমে যার মধ্যে আসে, সে এই জ্ঞানটা লাভ করে। এই জ্ঞানটা নিজের ইচ্ছায় সবসময় লাভ করা যায় এমন নয়। ঈশ্বরের স্নেহ অর্জন হলে, ঈশ্বরের মানে ব্লেসিং এ এই জ্ঞানটা লাভ করা যেতে পারে। গ্রেস অফ গড এর মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায়। ঈশ্বরের গায়েবী বা ইলমে লাদুনির মাধ্যমে ইলমে বাতিন লাভ করা যায়। সেটা অর্জনের জন্য সবসময় সুফিরা আগ্রহী থাকে। এখানে গ্রামীণ যে লোকায়ত সঙ্গীত, সেখানে দুটো ভাগ আছে। লোকায়ত সঙ্গীত সাধারণ মানুষের, কিন্তু লোকায়ত সঙ্গীতের কিছু কিছু দিক থাকে যেটা সাধারণ মানুষের বোধগম্য নয়। সেটা ইলমে বাতিন, সেটা যারা খুব বেশি, বিশেষ করে মরমে আমাদের ট্রেন প্রশিক্ষিত, তারাই অনুধাবন করতে পারে। এই জন্যই লালন শাহ গেয়ে ওঠেন, আপন সাধন কথা না কহিও যথা তথা। নেক্সট কোয়েশ্চেন, যদি থাকে কোনো প্রশ্ন। স্যার, আমাদের সময়ের জন্য আমরা আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু এই মুহূর্তে তো আর আপনার কাছে আমরা রাখতে পারলাম না। মানে এর জন্য আমরা খানিকটা ক্ষমা প্রার্থী। না না, ঠিক আছে। আমাদের কাছে অনেক প্রশ্ন, কারণ আপনার আলোচনা এত মনোমুগ্ধকর, এবং আমরা কার্যত মুর্শিদের মতো আপনি আমাদের নিয়ে চলে গিয়েছিলেন সেই সুফিয়ানার জগতে কার্যত, যার ফলে অনেক প্রশ্ন আপনাদের আমাদের কাছে অনেক প্রশ্ন আসবে। আমরা সময় দিতে পারলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি আলোচনা আমাদের সবাইকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ এতক্ষণ সময় ধরে। তোমাকেও ধন্যবাদ অমিত, অত্যন্ত মানে সিদ্ধার্থদা বলছি, তোমার মানে ধন্যবাদ তোমাকেও অসাধারণ বলার জন্য, এবং আমাদের সত্যি সত্যি সমৃদ্ধ এবং ঋদ্ধ করার জন্য। এই বিষয়গুলো আমি অন্তত কিছুই জানতাম না, জেনেছি তোমার লেখা পড়েই জেনেছি, আমার বলতে দ্বিধা নেই। এবং আজকে তোমার মুখে শুনলাম এত সহজ সরল ভাবে। আমি প্রসেনজিৎ ধন্যবাদ দিয়ে দিয়েছে এর তরফ থেকে। প্রসেনজিৎ, আর কতক্ষণ সময় আছে আমাদের? আনুষ্ঠানিক ভাবে তাহলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করি এখানেই। হ্যাঁ, শেষ করি। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো অমিত, ভালো থেকো, ভালো থেকো অমিত। হ্যাঁ, তুমি ভালো থেকো, পরে কথা হবে। আচ্ছা স্যার। প্রসেনজিৎ, অনুরোধ, আপনারা ফিডব্যাক লিঙ্কটি নির্দিষ্ট ভাবে জমা দিয়ে দিন। আপনাদের সার্টিফিকেট আপনারা সময় মতো পেয়ে যাবেন। ভালো থেকো। ভালো থাকবেন।